সাইফুল ইসলাম। আমার বাড়ি খুলনা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার দাদি। খুলনা শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি আমার পরিবারের বিষয়ে ছোটোবেলা থেকেই বলি। আমি যখন জন্ম হয়ে আমার জন্মের ঠিক ৮ মাসের মাথায় আমার আব্বা মারা যায়। আমার আব্বা পেশায় ছিল একজন প্রাইমারি স্কুলের মাস্টার। সরকারি চাকরিজীবী ছিল, যার জন্য আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা আব্বার অনেক পেনশনে টাকা পায় এবং আমার আব্বার কোনো ভাই ছিল না। আমার দাদার একমাত্র সন্তান ছিল আমার আব্বা এবং আব্বারও অনেক বেশি সয় সম্পত্তি ছিল, আমার দাদারও ছিল। যেই সুবাদে আমার আমার আব্বুর কাছে বিয়ে হওয়ার পরে শুধু আমি হবার পরেই যেহেতু আমার আব্বু মারা যায়, সেক্ষেত্রে আমার মা আর আমার আব্বুকে ছেড়ে, মানে আমার ওই দাদার বাড়ি ছেড়ে আর অন্য কোথাও বিয়ে বসে না, অন্য কোথাও যায়ও না। ৮ মাসের ছোট্ট বাচ্চা সাইফুল ইসলাম, মানে আমাকে বুকে জড়িয়ে ধরে আমার মা তার দিনগুলো অতিবাহিত করতে থাকে। যদিও আমার মায়ের জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে, কারণ আমার মা দেখতে মাশাআল্লাহ হাতে গোনা কয়েকটা মহিলার মধ্যে একজন ছিল। রূপে গুণে সর্বদিক থেকে আমার আম্মা গুণান্বিত একজন মহিলা ছিল। কিন্তু ভালো ভালো বিয়ের প্রস্তাব আসার পরে আমার মা আর কোথাও বিয়ে বসে নাই। আমাকে বুকে জড়িয়ে ধরে আমার বাবার ওই ভাঙা সংসার আমার মা করেই যাচ্ছিল। দিন রাতগুলো এভাবে পার হচ্ছিল। আমার মা যথেষ্ট পরিমাণের ফরেজগার, নামাজি একজন দিনদার মহিলা ছিল। অত্র এলাকার সমস্ত মানুষগুলো আমার আম্মাকে অনেক শ্রদ্ধা করতো, সম্মান করতো আর ভালোবাসতো। ছোটোবেলা থেকে আমি জন্ম হবার পরে যখন একটু একটু করে বুঝতে শিখি, তখন এলাকার সব মানুষগুলো আমাকে অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসে। মাস্টারের ছেলে হিসাবে অত্র এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমি চোখের শিরোমণি। তারা আমাকে অনেক আদর, ভালোবাসে এবং আমি যদি কোথাও ছোটোবেলায় একটু দুষ্টামি করতাম, বেপরোয়া কোনো কাজ করতাম, সবাই আমাকে বাধা দিত। এবং ছোটোবেলা থেকে মা আমাকে তারা আদর্শে গড়ে তোলে। মা আমাকে সবসময় বলে যে তোর বাবা মারা গেছে, তোর বাবা এই এলাকার সবচেয়ে সম্মানিত একজন মানুষ ছিল, মাস্টার নামে পরিচিত। তোর আব্বার নামে আমাদের ওই বাড়িটাও মাস্টার বাড়ি নামে পরিচিত। সুতরাং তুই তোর জীবনে এমন কোনো কাজ করিস না যে কাজের জন্য আমাকে আমাকে মানুষের সামনে মাথা নত করতে হয়, তোর মৃত বাপের মান সম্মান নষ্ট হয়। আমার মা এরকম করে আমাকে বোঝাচ্ছিল। যাই হোক, আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতিও মোটামুটি অনেকটাই মেধাবী ছিলাম, অনেক মেধাবী একজন ছাত্র ছিলাম। এভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি যখন আমাদের এলাকারই একটা স্কুলে ক্লাস 8-এ পড়ি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আমার রোল নাম্বার 1 থেকে 5-এর মধ্যেই আছে, 1 থেকে 5-এর মধ্যেই আছে। এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাও সবাই আমাকে অনেক বড় স্বপ্ন দেখে, আমাকে অনেক ভালোবাসে, যেহেতু আমার আব্বা একজন স্কুল মাস্টার ছিল। সেই সুবাদেই সবার কাছে আমি অনেক ভালোবাসা পাই। ক্লাস 8-এ পড়া অবস্থায় হঠাৎ করে কোত্থেকে জানি আমাদের স্কুলে একটা মেয়ে এসে ভর্তি হয়েছে। মেয়েটার নাম হচ্ছে মায়া। মেয়েটা হঠাৎ করে ভর্তি হয়েছে স্কুলে। আমি ক্লাস 8-এ পড়া অবস্থায় মেয়েটাকে হঠাৎ করে একদিন ক্লাসে দেখি, মানে সবাই দেখি। আর মেয়েটা এতই সুন্দর ছিল, আমাদের স্কুলে যতটুকু মানে যত মেয়েরা ছিল তাদের মাঝে এই মেয়েটাই ছিল বেস্ট, যার চেহারা দেখতে ছিল একেবারে বাংলাদেশি নায়িকা পূর্ণিমার মতো, একেবারে পূর্ণিমার মতো। এত সুন্দর চেহারা ছিল, আঁকা বাঁকা চুল ছিল এবং দেখতে মেয়েটা অনেক ফর্সা, লম্বা, সর্বদিক থেকে অনেক সুন্দরী ছিল। 8-এ ভর্তি হওয়া মাত্রই আমাদের স্কুলের ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত যত ছেলে আছে প্রত্যেকটা ছেলের মাথায় এই মেয়েটা খারাপ করে দিল। এত রূপ যৌবন, তাকে দেখার পরে কোনো মানুষ নিজেকে ঠিক রাখতে পারবে না। শুধু স্কুলের ছাত্রদের কথা বলবো না, স্কুলের শিক্ষকরা অনেকেই পর্যন্ত তার প্রতি ক্রাশ হয়ে গেছে। সে যে স্কুল ড্রেসে পরে আসতো, মানে সবসময় স্কুল ড্রেস পরে আসতো, কিন্তু স্কুল ড্রেস সে এমনভাবে ফিটিং করে বানাইতো যে তার মুখের দিকে, তার শরীরের দিকে কারো না কারো আকর্ষণ যাবেই যাবে। এত সুন্দর ড্রেস আপ পরে সবসময় স্কুলে আসতো এবং ছাত্রী হিসেবেও খুব বেশি খারাপও ছিল না, আবার অনেক ভালোও ছিল না, মিডল ক্লাসের একজন স্টুডেন্ট ছিল। তো তার সম্বন্ধে যেটা আমরা জানতে পারি যে সে তার বাবা, মানে তার নানার বাড়ি এসে পড়াশোনা করে। তার মামার নাম হচ্ছে জুনায়েদ মেম্বার। জুনায়েদ মেম্বার আমাদের এলাকার একজন প্রাক্তন মেম্বার, যিনি আমার বাপের বয়সী হবে। তিনারই ভাগ্নে হচ্ছে এই মেয়েটা, যার নাম হচ্ছে মায়া। মায়ার বাবা মারা যায় এবং মায়ের অত্যাচার, মানে সৎ মায়ের মা মারা যায় এবং মা মারা যাওয়ার পরে সৎ মায়ের অত্যাচার মায়া তার বাড়িতে নিতে পারতেছিল না এবং সৎ মায়ের অত্যাচারে জর্জরিত হওয়ার পরে তার মামা জুনায়েদ মেম্বারটাকে তখন এই বাড়িতে নিয়ে আসে, ভাগ্নি হিসেবে এই বাড়িতে নিয়ে আসে এবং নিয়ে এসে এখানে পড়াশোনা করায়। আর জুনায়েদ মেম্বারও বিয়ে করে নেয়, যার জন্য এই মায়াকে নিজের মেয়ে হিসাবে তিনি তখন এখানে একেবারে নিয়ে আসে। মায়ের বিয়ে শাদী দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব এই জুনায়েদ মেম্বার নেয়।
যাই হোক, এরপর আমাদের ক্লাস 8-এ ভর্তি হওয়ার পরেই প্রতিটা মানুষ তো তার উপরে ক্রাশ খেয়ে যায়। সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে পছন্দ করে এবং এমনও হয় যে আমাদের স্কুলের অনেক ইয়াং শিক্ষক আছে, তারাও তার প্রেমে মাতোয়ারা। কিন্তু তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার সাহস কারোই নাই, কারণ এই জুনায়েদ মেম্বারের মেয়ে। জুনায়েদ মেম্বার আমাদের এলাকাতে মোটামুটি প্রতাপশালী একজন লোক। ওনার কথা এলাকার মানুষ অনেক শোনে, যার জন্য ওনার কথার উপরে নির্ভর করে সবাই চলে, ওনার কথার বাইরে কেউ যায় না। তো ওনার ভাগ্নি, এই জন্য মেয়েটার স্কুলে অন্যরকম একটা সম্মান, সবাই থেকে অনেক সম্মান করে এবং জুনায়েদ মেম্বারের ভাগ্নি বলেই কিন্তু সবার কাছে সে এতটা সম্মানিত। এইভাবে সময়গুলো কাটতে কাটতে ক্লাস 8 থেকে একটা পর্যায়ে আমরা তখন ক্লাস 9-এ উঠি। যখন ক্লাস 9-এ উঠি, ক্লাস 9 ওঠার পরে আমার এই মেয়েটাকে এত ভালো লাগে, মানে আমার ইচ্ছা যে আমি তাকে ভালোবাসার প্রস্তাব দেবো এবং তাকে আমি বিয়ে করব। অনেক সময় আমি মায়ের কাছেও বলি যে মা, আমাদের স্কুলে একটা মেয়ে ভর্তি হয়েছে মায়া নামের, মেয়েটা দেখতে অনেক সুন্দর, জুনায়েদ মেম্বারের ভাগ্নি, এরকম করে বলি। আমার আম্মা বলে, জুনায়েদ মেম্বার মানুষ ভালো না, দেখিস আবার সাবধান, ওই মেয়ের সাথে উল্টাপাল্টা কোনো কিছু করিস না, তাহলে কিন্তু জুনায়েদ মেম্বার তোর ক্ষতি করবে, আমার আম্মু বলে। তাহলে যখন আম্মুকে বলে, আম্মু তুমি টেনশন করো না, আমি এরকম কোনো কিছুই করবো না। আর আমাদের বেসে যে স্টুডেন্টগুলো 8-9-এ পড়তো, মানে এসএসসি পরীক্ষা দিত, এরা সবাই আকার অনেক বড় ছিল, সবার দাড়ি মোচ উঠে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু বর্তমান সময়ে 8-9-এ পড়া বাচ্চাগুলোকে মনে হয় যেন তারা ক্লাস 4-5-এ পড়ে, এরকম একটা অবস্থা। আমাদের এলাকায় আমাদের সময়টা এরকমই ছিল, সবাই শরীরের দিক থেকে অনেক ভালো স্বাস্থ্য গঠন ছিল আর কি। তো যাই হোক, আমি তখন ক্লাস 9-এ পড়া অবস্থায় একদিন হঠাৎ করে স্কুলে যখন আসতেছিলাম, স্কুলে আসার পরে শুনতে পাই যে গতকালকে সন্ধ্যার সময় নাকি আমাদের স্কুলে যে মেয়েটা পড়তো, যে এসে ভর্তি হয় মায়াকে নাকি জিনে ধরে। মায়াকে জিনে ধরে কারণ হচ্ছে মায়ার নানুর বাড়ির পাশে, মানে মায়ার জুনায়েদ মেম্বারের বাড়ির পাশে অনেক বড় একটা বটগাছ আছে। তো ওই বটগাছে নাকি আপনার পাখি নাকি বাসা বাঁধে, টিয়া পাখি নাকি বাসা বাঁধে। তো সেই টিয়া পাখির বাচ্চা আনার জন্য মায়া সহ এলাকার আরও 2-3টা মেয়ে মিলে যায় এবং মায়া গাছে উঠতে পারতো, গাছে উঠে টিয়া পাখির বাচ্চা পাড়ার জন্য। এবং যখন সন্ধ্যার সময় গাছে উঠে টিয়া পাখির বাচ্চা পাড়ার জন্য, ওই সময় নাকি তাকে জিনেতে ধরে এবং সে নাকি তাকে জিনে ধরছে এবং তার অবস্থা নাকি খুব খারাপ। স্কুলে আসার পর যখন এরকম একটা নিউজ আমি পাই, তখন আর পড়ার প্রতি আমার কোনো রকমের মনোযোগ বসে না। মনটা তখন আনচান করতে থাকে যে ওর কী হইলো, তাকে জিনে ধরলো। এই শোনার পরে খুব খারাপ লাগলো, অত্যন্ত খারাপ লাগলো। এবং লাগার পরে আমরা যখন টিফিন পিরিয়ডে আমি তো অপেক্ষা করতেছি টিফিন কবে দিবে। যখন টিফিনের টাইম হওয়ার পরে অনেক স্টুডেন্টদেরকে বললাম, মানে আমার ক্লাসমেটদেরকে বললাম, এই চল না একটু মায়াকে দেখে আসি। কেউ যাইতে রাজি হয় না, কারণ কেন, জিনে ধরছে, সবাই অনেক ভয় পায়। আমরা তো বাচ্চা মানুষ, জিনে ধরা মানুষ দেখলে ভয় পাই, এটাই স্বাভাবিক। এক পর্যায়ে সবাই বলে, না না যাবো না রে ভাই, ওরা জিনে ধরছে, কারণ জিনের সামনে গেলে হয়তো ওই শরীর থেকে আমাদের শরীরে চলে আসতে পারে, সো যাবো না, এরকম করে হচ্ছে সবাই বলে। তো আমার তখন মানে আপনার এতটাই খারাপ লাগতেছিল যে না, আমি ওকে দেখবো, আমি ওকে দেখার জন্য যাব। কেউ যখন গেল না, আমি একাই তখন মায়াকে দেখার জন্য ওর ওই ইয়েতে গেলাম, আপনার ওর নানু বাড়িতে গেলাম। নানু বাড়িতে যাওয়ার পরে আমাকে হচ্ছে জুনায়েদ মেম্বার দেখলো, দেখে আমাকে বললো, কি রে সাইফুল তুই? বললাম যে আঙ্কেল, শুনলাম মায়া নাকি অসুস্থ। বলে, হ্যাঁ দেখবি নাকি? আমি বললাম হ্যাঁ। ভিতরে পরে ভিতরে যাওয়ার পর দেখে ওরা মানে মাথার মধ্যে আপনার পানি পড়া, তেল পড়া, এটা ওইটা দিয়ে বসায় রাখছে এবং খুব অসুস্থ অবস্থায়। তার অনেক মানুষ ছিল এখানে, অন্য মানুষদেরকে জিজ্ঞেস করে কী হয়েছে, সবাই এইটাই বিস্তারিত বলেছে, গতকালকে সন্ধ্যার সময় নাকি বট গাছে উঠছিল পাখির বাচ্চা পাড়ার জন্য এবং সেখান থেকে এমন অবস্থা। আমি ওর পাশে গিয়ে বসেও আমার দিকে তাকাইতে পারে না, একেবারে চোখগুলো ছোটো ছোটো করে আমার দিকে তাকাইতে পারে না। আমার তখন খুব খারাপ লাগে, এত খারাপ লাগে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার কলিজাটা ফেটে যাচ্ছিলো যে মেয়েটার এমন একটা অবস্থা, আমি তার জন্য কোনো কিছু করতে পারবো কিনা। এক পর্যায়ে যখন স্কুলে আবার পুনরায় আসলাম, কারণ লেজার তো ছিল 1 ঘন্টা, 1 ঘন্টা পর আবার ক্লাস শুরু হলো। আসলাম, ক্লাস শেষ করার পরে যখন বাড়িতে গেছি, মনটাকে কোনো রকমে বুঝাইতে পারি না। এই জন্য সেজনের সাথে আলোচনা করতেছি, জিনে ধরলে কী করা যায়, জিনে ধরা মানুষগুলোকে কীভাবে রক্ষা করা যায়, জিনের হাত থেকে বাঁচানো যায়, এরকম করে অনেকের সাথে আলোচনা করতেছি। কিন্তু কারো কাছ থেকেই তেমন কোনো ভালো সুরাহা পাই না যে কীভাবে এটা থেকে রক্ষা পাওয়া যাবে, কীভাবে রক্ষা করা যায়। কেউ আমাকে ওরকম কোনো কিছুই বলে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেলো কি, আমাদের এলাকার কিছু মানুষ থাকে যারা মোটামুটি বয়স্ক মানুষ, তারা অনেক জিন ভূত সম্বন্ধে তারা ভালো জানে, তাদের অনেকের সাথে আলোচনা করি, কিন্তু তাদের কাছ থেকে আমি ভালো কোনো নিউজ পাই না। পরের দিন পুনরায় আবার স্কুলে যাই এবং স্কুলে যাওয়ার পরে তখন শুনতে পাই মায়াকে নাকি যে জিনটা ধরছিল এটা নাকি খুবই মারাত্মক একটা জিন, অনেক ভয়ঙ্কর একটা জিন, এবং এই জিনটা নাকি মায়াকে অনেক বর্ষ ধরে ফলো করে আসতেছে, কিন্তু তার শরীরে বর করার সুযোগ পাচ্ছে না। তো যেহেতু বটগাছে উঠছে মাগরিবের সময়, ওই সময়ে যেটা তার শরীরে বর করে গেছে এবং এটা তার ব্লাডের সাথে মিশে গেছে, এটাকে আর এখান থেকে বের করা যাবে না, তার শরীর থেকে বের করা যাবে না, এরকম একটা খবর শুনতে পাই। তো শুনতে পাওয়ার পরেও
কি আর করবো, কোনো কিছু তো করার নাই। এভাবে প্রায় 5 থেকে 6 দিন কেটে গেল এবং 5-6 দিনের মাঝে আমি আরও 2 বার গিয়ে মায়াকে তার নানুর বাড়িতে দেখে আসছি। 5-6 দিন পরে তার মামা জুনায়েদ মেম্বার পুনরায় আবারও মায়াকে স্কুলে এনে ভর্তি করালো, মানে ভর্তি করালো বলতে স্কুলে আনলো। অ্যান্ড স্কুলে আসার পরে মায়া পুনরায় এসে ক্লাস করতেছে, কিন্তু ওকে দেখলে যে মেয়েটার প্রতি প্রতিটা ছেলের ক্রাশ ছিল, যে মেয়েটাকে সবাই পছন্দ করতো, ভালোবাসতো, এই মেয়েটার মুখের দিকে তাকালে এখন আর চোখের পানি রাখা যায় না। মনে হলো যেন চাঁদের উপরে অলওয়েজ ঘোরাফেরা করে এক টুকরো মেঘ, এমন একটা অবস্থার মুখের দিকে তাকালে চোখে পানি চলে আসে। এত মায়াবী সুন্দর চেহারার এই মেয়েটার এমন একটা পরিণতি, এটা দেখার পরে নিজের ভিতরে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখতে পারতেছি না। প্রচণ্ড রকমের খারাপ লাগা কাজ করতেছে, কিভাবে তাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় এবং কীভাবে সে ভালো হবে, এই চিন্তা ভাবনাটাই করতেছি। এভাবে দিনের পর দিন পার হচ্ছে, কিন্তু কোনোভাবে মায়াকে ভালো করা যাচ্ছে না। মায়ার মামা যে চেষ্টা করে না, বিষয়টি এরকমও না। মায়ার মামা সহ মায়ের খালা খালু যারাই আছে, মানে দূর সম্পর্কের আত্মীয় স্বজন এবং মায়ের ওই বাবা সৎ মা, তারা সবাই চেষ্টা করতেছে মাকে এটা থেকে মুক্ত করার জন্য। তারা বড় বড় হুজুরদের কাছে যাচ্ছে, হুজুর এনে তাবিজ পরা দেয়, পানি পরা দেয়, হয়তো 2 দিন 3 দিন ভালো থাকে এবং 2-3 দিন পর পর পুনরায় আবারও একই রকম হয়ে যায়। এরকম করে একদিন বৃহস্পতিবারে আমরা ক্লাস করতেছি, বৃহস্পতিবারে তো ক্লাস করা অবস্থায় আপনার হঠাৎ করে মায়া একটা চিৎকার দিল এবং চিৎকার দেওয়ার পরে মায়া তখন কী করলো, এখান থেকে একটা চিৎকারের পরে মায়া তখন কলপারে চলে গেলো দৌড় দিয়া, স্কুল মানে টিচারকে কোনো কিছু না বলেই। দেখেন কলপারে যাওয়ার পরে সে হঠাৎ করে চিৎকার করতেছে আমাদের যে বাথরুম আছে, স্কুলের যে বাথরুমের ছাদের উপরে। তার চিৎকারের শব্দ শুনে আমরা এদিক সেদিক সবাই খোঁজাখুঁজি করতেছে, আরে ও কোথায় গেল, ওরে পাচ্ছি না। মানে সবাই চারিদিকে খোঁজাখুঁজি করতেছে, পাওয়া যায় না। অ্যান্ড হঠাৎ করে একজনে বলতেছে মনে হয় বাথরুমের ছাদে। এই কথা বলার পরে বাথরুমের ছাদে কিন্তু উঠার কোনো ব্যবস্থা নাই। মানে বাথরুমের ছাদে এরকম একটা ছাদ যে এখানে যে আপনি উঠবেন, এটা মই দিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতে হয়, এছাড়াও তো উঠা যায় না। তা আমি বলতেছি যে মায়া এখানে উঠবে কেমন করে, সবাই বলে হয়তো জিনে তার উঠে ফেলছে। অ্যান্ড একটা পর্যায়ে তখন হলো কি যে মই নিয়ে আসলো এবং মই নিয়ে আসার পরে সর্বপ্রথম মই বেয়ে আমি স্কুলের ওই বাথরুমের বারান্দার ছাদে উঠি এবং ভাই বারান্দার ছাদে ওঠার পর আমি দেখতে পাই যে রক্তাক্ত অবস্থায় মায়া শুয়ে আছে এবং তার যে সাদা পায়জামাটা পরা, পায়জামাটা ভিজে আছে রক্ততে এবং পায়জামাটা ছিঁড়া। এমন একটা অবস্থায় দেখার পরে প্রত্যেকটা শিক্ষক ছাত্রছাত্রী সবাই বলতেছে মায়াকে নাকি ওই জিনটা দর্শন করছে। নিজের চোখের পানি তখন ধরে রাখতে পারিনি। একটা মেয়ের শরীর থেকে এরকম তাজা রক্ত বের হতে দেখার পরে আর যে মেয়েটাকে আমি পছন্দ করি, তখন তো আর নিজের কান্না, নিজের কষ্টটাকে সহ্য করতে না পেরে আমি নিজে নিজে ওই ছাদের উপরে বসে ছাদের ওই দেওয়ালে একটা ঘুষি মারলাম। ঘুষির সুরে আমার হাত থেকে রক্ত বেরোতে শুরু হলো। একটা সবাই ধরাধরি করে মায়াকে ওই বাড়িতে নিয়ে গেল, মানে মায়ের বাড়িতে নিয়ে গেল, নানার বাড়িতে। সেখানে নিয়ে যাওয়ার পর আমাদের ক্লাস সেখানে অফ হয়ে গেল এবং তখন আমরা সবাই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে মাগরিবের আজানের পরে আমি তখন আমাদের উঠানে বসে আছি এবং বসে বসে ভীষণ মনটা খারাপ, আমি কী করতে পারি। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার কাছে যদি অলৌকিক ক্ষমতা থাকতো, আমি জিনের সাথে যুদ্ধ করে মায়াকে মুক্ত করে নিয়ে আসতাম। যদি আমার কাছে সেই পাওয়ার থাকতো, তো আমি আলিফ লায়লার জিনটাকে যেরকম করে মারে, আমি সিনবাদ হয়ে এরকম জিনটাকে মেরে আমি মায়াকে মুক্ত করতাম। বারবার এই প্রশ্নগুলো নিজের মাঝে জাগতেছে। একটা পর্যায়ে মা তখন পিছন থেকে এসে বলে, কিরে সাইফুল, পড়তে বসবি না? আমি বললাম, মা আমার তো ভালো লাগতেছে না, মনটা অনেক খারাপ লাগতেছে গো মা। আমার আম্মা বলে, কেন, মন খারাপ লাগার কী আছে? আমি বললাম, মা তোমাকে যে মায়ের কথা বলেছিলাম, ওই যে জুনায়েদ মেম্বারের মেয়ে, জুনায়েদ মেম্বারের ভাগ্নে, তোমার মনে আছে? আমার আম্মা বলে, হ্যাঁ মনে আছে তো, কী হয়েছে এখন? আমি বললাম, মা জানো মেয়েটা না মরতে বসেছে গো। আমার আম্মা বলে, কেন, কী হয়েছে? আমি বললাম, মা এমন ঘটনা। ওই দিন স্কুলে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো আমার সাথে শেয়ার করলাম। আমার আম্মা বলে, আয় হায় রে, তাহলে তো জিনটা মনে হয় একটা বদ জিন, হিন্দু কোনো জিন হবে, কালি টালি এই টাইপের কোনো একটা জিন হবে। কারণ এই ধরনের জিনগুলো যদি কোনো মানুষকে ধরে বা বিশেষ করে কোনো মেয়েকে ধরে, ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে। আমি বললাম, মা এই কথাটা স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা বলছে, মানে সবাই বলছে যে জিনটা ওর সাথে শারীরিক সম্পর্ক করেছে, ওকে স্কুলের মানে বাথরুমের বারান্দার ছাদে নিয়ে গেছে মা, যে ছাদে কোনোভাবে ও উঠার কোনো ক্ষমতা নাই। আমরা সিঁড়ি বেয়ে মই বেয়ে উপরে উঠে দেখতেছি যে ওরকম রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। আমার মা বলে, আল্লাহ ছাড়া মেয়েটাকে কেউ রক্ষা করতে পারবে না, কালি যে সমস্ত মেয়েদেরকে ধরে তাদেরকে আর সহজে ছাড়ে না। এই কথা বলার পরে তখন উনি চুপ হয়ে যায়, মানে আমার আম্মাও তখন চুপ হয়ে যায়, কোনো কিছু বলে না। আমার সাথে কথাবার্তা বলে যখনই শুইতে যাই এবং শুইতে যাওয়ার পরে আমি স্বপ্নে দেখি এরকম যে অনেক মানে একটা সাগরের মধ্যখানে মায়াকে উড়ে নিয়ে যাচ্ছে এবং উড়ন্ত অবস্থায় কী জানি খারাপ পাখির মতো একটা জিনিস মায়ার শরীরের বিভিন্ন ধরনের খারাপ অঙ্গগুলোতে, মানে লজ্জা কাতর অঙ্গগুলোতে টাচ করতেছে এবং ওর সাথে খারাপ সম্পর্ক করতেছে এবং ও উড়ন্ত অবস্থায় এই কাজগুলো করে দেখে
ওর শরীর থেকে রক্ত টগবগ করে বেয়ে বেয়ে সাগরের পানিতে পড়তেছে। এই জিনিসটা আমি স্বপ্নে দেখি এবং স্বপ্নে দেখার পরে আমি তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে আমি কান্নাকাটি করতে শুরু করি এবং কান্নাকাটির এক পর্যায়ে মা তখন পাশের রুমে থাকে। মা তখন এই রুমে এসে জিজ্ঞেস করে, কী রে বাবা, কী হয়েছে? আমি বললাম, মা, এমন এমন ঘটনা, আমি এরকম একটা স্বপ্নে দেখেছি, আমার মায়ের জন্য খুব কষ্ট হইতেছে, মা, আমি মায়াকে বাঁচাইতে চাই। আমার আম্মা তখন বলে, আমি তোর নানির মুখে শুনেছিলাম একটা কবিরাজ আছে, বাট কবিরাজটা চট্টগ্রামের একটা কবিরাজ, উনি বড় মাপের একটা কবিরাজ, এবং সেই কবিরাজটা ইচ্ছা করলে মনে মেয়েটাকে বাঁচাইতে পারবে। এই কথা আমাকে মা বলে, যে মা বলে কবিরাজটা হিন্দু কবিরাজ এবং এই কবিরাজটা নাকি এরকম করে, অনেক মানুষকে বাঁচায়, হিন্দু ধর্মের একজন মানুষ। তা আমি তখন করলাম কি, আম্মুর কথাটা শুনে সকালবেলা স্কুলে যাওয়ার আগে দৌড়ে চলে গেলাম জোনায়েত মেম্বারের বাড়িতে, মানে সাথীদের নানার বাড়িতে, সাথীর নানা, আপনার মায়ের নানার বাড়িতে। মায়ের নানার বাড়িতে যাওয়ার পরে দেন আমি তখন জোনায়েত মেম্বারের সাথে দেখা, বললাম যে, মামা দেখেন, এরকম এরকম একটা ঘটনা আমি শুনলাম, এমন এমন নাকি একটা কবিরাজ আছে চট্টগ্রামে, অমুক জায়গায় থাকে, আমি পুরো ঠিকানাটা আমার কাছ থেকে লিখে আনছি, যে এই জায়গায় থাকেন, এই জায়গায় ওই কবিরাজটার কাছে যদি মায়াকে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো মায়া ভালো হবে। উনি তখন আমাকে বলে, বাবারে, কবিরাজ আর কোথাও বাদ রাখি নাই, দেশে বিদেশে কোনো কবিরাজ আর বাদ নাই, আর চট্টগ্রামের বাকি আছে, চট্টগ্রামের আর বাকি আছে, ও আর ভালো হবে না, ও যেরকম আছে এরকমই থাকবে, ওরে আর ভালো করবো না, এবং ওর ভাগ্যে যা আছে তাই হবে। ওর মামা তখন একরকম হাল ছেড়ে দিল। একে তো মেয়েটার ঘরে ছিল সৎ মা, বাবা থেকেও না থাকার মতো, একমাত্র গার্ডিয়ান ছিল ওর মামা। মামাও যখন এরকম হাল ছেড়ে দিল, আমি তখন মানে কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। অ্যান্ড আমি তখন স্কুলে না গিয়ে আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা জায়গায় ওখানে বসে বসে কান্না করতেছি, মন খারাপ করে কান্নাকাটি করতেছি, যে আরে কী করবো, আবার আমার সামনে হচ্ছে আপনার পরীক্ষা, আপনার ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা চলে আসছে। তা কোনো কিছুই বুঝতে পারতেছি না। ওর মামা তখন হাল ছেড়ে দিল। আমি তখন আস্তে আস্তে স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আসতেছি, আবারও পুনরায় ক্লাস করি। এভাবে এক সপ্তাহখানেক কেটে যাওয়ার পরে মায়াগো বাড়িতে থাকা আমাদের স্কুলের কিছু মেয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করি যে মায়ার কী অবস্থা রে? সবাই তখন বলে, মায়া আপুর সাথে এমন কিছু কাজ হয়, প্রত্যেকদিন মায়া আপুর খালা এরকম মায়া আপুর অনেক রক্ত ভিজা কাপড় চোপড় ধুইতে নিয়ে যায় পুকুরের মধ্যে, পুকুরটা সব লাল হয়ে যায়, এই কথাগুলো বলে। অ্যান্ড এগুলো শোনার পরে আসলে একটা মানুষের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, মায়ার মামা যেহেতু অনেক চেষ্টা করেও মায়াকে বাঁচাইতে পারলো না, তাহলে আমি ওই কবিরাজের কাছে গিয়ে মায়াকে বাঁচাবো। এই কথা আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি ওই কবিরাজের কাছে যাব। কিন্তু কবিরাজের কাছে যে আমি যাবো কী করে? আমার কাছে তো তেমন কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা নাই, আমি কীভাবে যাব? তো তখন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা হয়, মানে রেজিস্ট্রেশন করা হয় আর কি, ক্লাস 9-এ আমাদের রেজিস্ট্রেশন করা হতো। তো এই রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো টাকা দেয় আমার আম্মা, স্কুলে রেজিস্ট্রেশন করতে হবে, এসএসসি পরীক্ষার জন্য টাকা দেয়। আমার ওই টাকাগুলো সহ আমার একটা বাইসাইকেল থাকে, যে সাইকেলটাতে আমি স্কুল থেকে যাতায়াত করতাম, আসতাম যেতাম, ওই সাইকেলটা আমি বিক্রি করে দিই, খুব কম টাকায় সাইকেলটা বিক্রি করি। সাইকেলটার পাশাপাশি আমার আম্মা আমাকে যে টাকাগুলো দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য, সেই টাকাগুলো দিয়ে কাউকে কোনো কিছু না বলে একদিন সকালবেলায় আমি তখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে আমার ওই ঠিকানা হাতে নিয়ে। আমি কোনোদিন আমাদের খুলনা শহরেও কখনো যাই নাই, আমাদের খুলনা শহরেও যাই নাই, রাস্তাঘাট কোনো কিছু আমি খুব ভালো চিনি না। এরপরেও মায়াকে ওই জিনের হাত থেকে বাঁচানোর জন্য আমি অজানার উদ্দেশ্যে রওনা দিলাম। এমন করে আমি খুলনা শহরে এসে এবং খুলনা শহর থেকে মানুষকে জিজ্ঞেস করি যে ভাই, চট্টগ্রামে কীভাবে যাওয়া যায়? তখন খুলনা থেকে সরাসরি চট্টগ্রামের কোনো বাস ছিল না, ঢাকাতে আসতে হতো, ঢাকা থেকে এরপরে বাসে করে তারপর আবার চট্টগ্রাম। তো যাই হোক, অজানা একটা মানুষ আমি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকায় আসলাম এবং ঢাকা থেকে বাস চেঞ্জ করে গাবতলী থেকে আমি তখন পুনরায় আবারও চট্টগ্রামের বাসে উঠি, এবং চট্টগ্রামের বাসে উঠে অনেক পরে আমি চট্টগ্রামে এসে পৌঁছাই। চট্টগ্রামে যখন পৌঁছাই তখন প্রায় সন্ধ্যার পর হয়ে যায়। সন্ধ্যার পর হয়ে যাওয়ার পর আমার কাছে তো কোনো মোবাইল ফোন নাই যে মাকে ফোন করে বলবো যে মা, আমি চট্টগ্রামে আসছি। হয়তো মাও খুব টেনশন করতেছে। তো যে ঠিকানাটা মানুষকে দেখায়, মানুষ বলে এটা তো মানে গ্রামের সাইড, তা গ্রাম সাইড তো এখন যাওয়া যাবে না, হয়তো গাড়িগুলো ওরকমভাবে পাওয়া যাবে না। আমি তখন একটা রেল স্টেশন খুঁজি, চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে আমি তখন সারাটা রাত বসে থাকি, কারণ আমার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে যদি হোটেলেও থাকতে যাই তাহলে আর অবশিষ্ট তেমন টাকা থাকবে না। এই জন্য রেল স্টেশনে মানুষের সাথে সারাটা রাত কাটিয়ে দিই। সকালে সূর্য ওঠার ভোরে পাখির কিচিমিচি শব্দে আমি তখন রেল স্টেশন থেকে বের হয়ে মানুষকে দেখিয়ে পরে জিজ্ঞেস করে করে ওই কবিরাজের বাড়ি পর্যন্ত যাই। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে, কবিরাজটা হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ ছিল। সকালবেলা আমি গিয়ে দেখি উনি তখনও পূজা করতেছে। উনি পূজা মণ্ডপ থেকে বেরোলো, আমার মতো অনেক মানুষ তখন ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন কবিরাজ মহোদয়কে বললাম যে এই ঘটনা, অনেকে বিস্তারিত বললাম। উনি তখন বলে, তুমি সবার পরে আসো, কারণ তোমার এটা একটু ঝামেলা আছে, তুমি সবার পরে আসো। ওখানে প্রায় 7-8 জনের মতো রুগী ছিল। 7-8 জন রুগী দেখার পরে উনি তখন আমাকে ডাকলো। আমাকে ডাকার পরে আমি ওনার ওখানে যাওয়ার পর উনি বলে, কালকে সারা রাত রেল স্টেশনে ছিলে কেন? টাকা ছিল না পকেটে?
এটা বলার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে আমি রেল স্টেশনে ছিলাম, উনি বুঝলে কেমন করে? তা আমি বললাম যে, আমি যে রেল স্টেশনে ছিলাম আপনি কেমন করে বুঝলেন? উনি বলে, বুঝবো না? তুমি যেখানে বসে, বসে ঘুমাচ্ছ, তুমি তো অনেক দূর থেকে আসছো, খুলনা থেকে আসছো না, এত ছোট মানুষ? আমি বললাম যে, জি। পরে আমাকে বলে, তোমার নাম কি? আমি বললাম যে, সাইফুল ইসলাম। পরে বলে, যে মেয়েটা এই ঘটনা, মেয়েটা তোমার কি হয়? আমি বললাম, কিছু হয় না, আমরা ক্লাসমেট, একসাথে পড়াশোনা করি। তো উনি আমাকে বলে, মেয়েটাকে তুমি পছন্দ করো? আমি তখন বললাম, হ্যাঁ আমি পছন্দ করি। তা আমাকে বলতেছে, আচ্ছা ভালো কথা, পছন্দ করো, কিন্তু মেয়েটাকে তো খুব খারাপ একটা জিনে ধরছে, এটা থেকে তো মেয়েটাকে সহজে বাঁচানো যাবে না, এবং যদিও বাঁচাইতে যেতে অনেক টাকা লাগবে। আমি তখন বললাম, টাকা কীরকম লাগবে? উনি আমাকে বলল, অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, প্রায় লাখখানিক টাকা লাগবে। সে সময় আমাকে বলে যে, লাখখানিক টাকা লাগবে, এবং লাখখানিক টাকা হলে মেয়েটাকে ওখান থেকে বাঁচানো যাবে, কিচ্ছু লাগবে না, আমি শুধু একটা তাবিজ পরাই দিব, ওই তাবিজটা মেয়ের হাতে পরাই দিলে এটা থেকে মেয়েটা বেঁচে যাবে। আমি তখন বললাম, তবে 1,00,000 টাকা লাগবে? উনি বলে, হ্যাঁ 1,00,000 টাকার মতো লাগবে, এর নিচে হবে না। কিন্তু আমি একটা স্টুডেন্ট মানুষ, ক্লাস 9-এ পড়ি, আমি 1,00,000 টাকার মতো কোথায় পাবো? এক পর্যায়ে আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, আমি টাকা ম্যানেজ করে আসবো। এবং 2 দিন পরে যখন বাড়িতে আসলাম, কিন্তু 2 দিন পরে বাড়িতে এসে দেখলাম এলাহি কাণ্ড। আমার আম্মা বিভিন্ন দেওয়ালে এখানে সেখানে আমার ছবি দিয়ে পোস্টার বানিয়ে লিফলেট টাঙিয়ে দিয়েছে, এবং এলাকার মানুষের কাছে বলে দিয়েছে, যেখানে যে আমাকে খুঁজে নিয়ে দিতে পারবে মা তাকে 50,000 টাকা পুরস্কৃত করবে। শুধু তাই নয়, এলাকা ঢোকার পরপরই শুনতেছি বিভিন্ন জায়গায় আমার নামে মাইকিং করা যাচ্ছে যে, নিখোঁজ বিজ্ঞপ্তি, আমার মতো একটা ছেলে হারাই গেছে, এটা নিখোঁজ বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। এগুলো শোনার পর আমি তখন সত্যিই চমকে গেলাম যে, কী ব্যাপার? আমার মা আমাকে নিয়ে এরকমভাবে টেনশন শুরু করলো। বাড়িতে গেলাম মাত্রই আমার মা আমাকে জড়িয়ে ধরে হাউ-মাউ করে চিৎকার করতে শুরু করলো। বলল, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করি নাই। আমার জীবন যৌবন সবকিছু আমি শেষ করে দিয়েছি শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আমি তোর জন্য কী না করেছি, তুই কীভাবে পারলি আমাকে না বলে, আমাকে কোনো কিছু না জানিয়ে হুট করে আমার কাছ থেকে এত দূরে সরে যেতে? আমি তখন আমার মাকে হানা কোনো কিছুই বলি নাই। এদিকে ফর্ম ফিল আপের টাইম ওভার হয়ে যাচ্ছে, যার জন্য রেজিস্ট্রেশনের টাইম ওভার হয়ে যাচ্ছে। দেন আমার আম্মাকে তখন বাড়িতে আমার শিক্ষকরা খবর পাঠাইলো অন্যদেরকে দিয়ে। আমার আম্মা তখন আমাকে জিজ্ঞেস করলো, তোকে আমি টাকা দিছি, তুই রেজিস্ট্রেশন করস নাই? আমি বলছি না। আম্মু তখন খুব রাগারাগি করে পুনরায় আবারও টাকা দিল, টাকা দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করালো। কিন্তু আমার এখান থেকে কেটে যাওয়া বিগত 3টা দিন আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, এই প্রশ্নটা মা আমাকে প্রতিনিয়ত করতো, কিন্তু আমি মাকে এই প্রশ্নের কোনো জবাব দিতে পারতাম না। আমাকে সবসময় বলতো যে, তুই 3 দিন কোথায় লুকিয়েছিলি, 3 দিন কোথায় গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে, আমার কাছে বল। আমি মাকে কোনো কথাই বলতাম না, মাকে আমি হানা কোনো কিছুই বলতাম না, এবং কোনো প্রশ্নের জবাবও দিতাম না, জাস্ট চুপচাপ আম্মুর কথাগুলো শুনে যেতাম। দিন আর রাতগুলো এভাবে পাস হইতেছে, আর আমি 1,00,000 টাকার জন্য অপেক্ষা করতেছি যে, কোথায় 1,00,000 টাকা পাবো। 1,00,000 টাকা পেলে আমি ওকে এখান থেকে মুক্ত করতে পারবো, জিনের হাত থেকে আমাকে বাঁচাতে পারবো। 1,00,000 টাকা কোনোভাবে কোথাও পাই না, কোথাও পাই না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন আমাদের এলাকায় একটা বিয়ের অনুষ্ঠান হয়। আমি কোনোদিনও আমার মায়ের দিকে ওভাবে তাকাই নাই, কিন্তু ওই বিয়েতে দেখলাম আমার মা অনেক গয়নাগাটি পরলো, হাতে অনেক স্বর্ণের বালা, গলায় স্বর্ণের বালা। সব কিছু দেখার পরে আমার কাছে মনে হলো যে, আমার আম্মার কাছে তো অনেক গয়নাগাটি আছে, এবং এগুলো বিক্রি করলে মোটামুটি লাখখানিক টাকা হয়ে যাবে। তখন আর বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি আমার কোনো মনোযোগ নাই। আমার টার্গেট শুধু একটাই, আমি কীভাবে 1,00,000 টাকা জোগাড় করব, এবং 1,00,000 টাকা জোগাড় করে আমি মাকে ওই জিনের হাত থেকে রক্ষা করব। যেদিন আমার মা ওই বিয়ের অনুষ্ঠানে গেছিল, এবং ওই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পরে গয়নাগাটিগুলো আমার স্টিলের আলমারিতে রাখে নাই। আমার আম্মা এগুলো আমি যেখানে ঘুমাই সেখানে একটা ড্রয়ারের মধ্যে আমার তখন গয়নাগাটিগুলো রাখে। আমার আর কষ্ট করে স্টিলের আলমারি থেকে গয়না চুরি করতে হয় নাই। আমি ওখান থেকে গয়না চুরি করে সে রাতেই বাড়ি থেকে পুনরায় আবারও পালাই। এবং এর পরের দিন আমাদের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা। ক্লাস 9 থেকে আমরা ক্লাস 10-এ উঠবো। ফাইনাল পরীক্ষা তখন আমি তখন পালাইয়া যাই, বাড়ি থেকে পালাইয়া যাই। গয়নাগাটিগুলো নিয়ে রাতের বেলায় বাড়ি থেকে পালায় গিয়ে আমি পরের দিনই সকালবেলা খুলনার মধ্যে পৌঁছাই। অল্প কিছু টাকা সাথে থাকে, এবং 2টা গয়না, মায়ের একটা কানের দুল তখন খুলনাতে বিক্রি করি। খুলনাতে বিক্রি করার পরে বাকি গয়নাগুলো নিয়ে তখন ঢাকাতে যাই, এবং ঢাকায় কিছু গয়না বিক্রি করি, এবং কিছু টাকা হয়, এবং অবশিষ্ট গয়নাগুলো আমি চিটংয়ে গিয়ে বিক্রি করি। 3 জায়গায় আমি গয়না বিক্রি করি, কারণ এক জায়গায় যদি এতগুলো গয়না বিক্রি করতে যাই, আর আমার বয়স যেহেতু কম, হয়তো আমি অনেক দোকানদারের টার্গেটে পড়ে যেতে পারি। দোকানদার হয়তো মনে করবে আমি যেগুলো চুরি করে আনছি। এই জন্য আমি 3 জায়গায় মিলে গয়নাগুলো বিক্রি করি, 6-7 দোকানে। 6-7 দোকানে গয়না বিক্রি করি, আমার মোটামুটি 1,00,000 টাকার উপরে হয়ে যায় গয়নাগাটি বিক্রি করে। এবং আমি তখন কবিরাজের শরণাপন্ন হই। কবিরাজ আমাকে বলে, মেয়েটার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করতেছো,
অনেক কষ্ট করতেছো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি মেয়েটাকে ভালো করে দিব। তখন তিনি আমাকে কিছু পানি পড়া আর একটা তাবিজ দেয়। আমাকে বলে পানি পড়াটা সকাল বিকাল রাতে ৩ বার করে দিবা। যখন পানি পড়াটা অর্ধেক পরিমাণে হয়ে যাবে এটার মধ্যে আবার পানি ঢালবা। পুনরায় নতুন করে পানি ঢেলে এরপরে আবারও ওই পানির ছিটা দিতে থাকবা। অ্যান্ড এরকম করে ১ মাসের মতো পানি পড়াটা দিবা এবং তাবিজটা তার শরীরে ১ মাস মতো রাখবা। এবং ওই তাবিজ আর পানি পড়া যখন পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে ১ মাসের মধ্যে ওই জিন কখনো তার আশেপাশে আসতে পারবে না। এবং ১ মাস পরে ওই জিন তাকে ছেড়ে এমনিই চলে যাবে। তার প্রতি আকৃষ্টতা চলে আসবে, তার প্রতি ঘৃণা চলে আসবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। এই জিনিসগুলো আমি কবিরাজের কাছ থেকে নিয়ে পুনরায় আবার বাড়িতে ফিরে আসি। এবং বাড়িতে ফিরে আসার পরে তখন জানাজানি হয়ে যায় যে আমি আমার এখান থেকে গয়না চুরি করছি। বাসায় সব গয়না আমি বিক্রি করে ফেলছি। বাড়িতে আসার পরে মা আমাকে খুবভাবে মারে। মা আমাকে শুধু গয়নার জন্য মারে না, মারে এর জন্য যে আমার পরীক্ষাটা আমি দিতে পারলাম না। ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষা আমি দেই নাই। আম্মু আমাকে এত পরিমাণে মারে, জন্মের পর থেকে আমাকে কখনো কেউ এভাবে মারে নাই। আম্মুর হাত থেকে মাইর খাওয়ার পরে আম্মুর হাত থেকে আম্মু আমাকে মারবে এটা আমি জানি। কারণ আমি যদি এরকম একটা কাজ করছি আমি মাইর খাওয়ার মতোই কাজ করছি। এখান থেকে বের হয়ে আমি তখন গয়নাগাটিগুলো টাকা পয়সাগুলো নিয়ে আমি সেই বাড়িতে যাই। মানে মায়ার মামার বাড়িতে যাই। গিয়ে আমি তো মানে টাকা এই আপনার পানি পড়া আর হচ্ছে তাবিজ নিয়ে মায়ার মামার বাড়িতে গিয়ে আমি তখন জুনায়েদ মেম্বারকে বলি যে মামা এই ঘটনা, আমি যেগুলো আমার আম্মুর গয়না বিক্রি করে টাকা দিয়ে কিনে আনছি এগুলো বলি নাই, বলে একটা হুজুরের কাছ থেকে আনছি, আপনি শেষ চিকিৎসাটা করেন দেখবেন মায়া ভালো হবে। উনি আমাকে বলে ঠিক আছে তুই চল, তুই যেহেতু এগুলো নিয়ে আসছিস তুই দেওয়া শুরু কর। পরে আমি ওই জুনায়েদ মেম্বারের সাথে মায়ার বাড়িতে ঢুকি। ঢোকার পর আমি তখনও দেখি যে মায়া একটা আলনার সাথে হেলান দিয়ে বসে আছে, খুব ময়লা কাপড় পরা, খুব খারাপ একটা অবস্থা। ফর্সা হাতের মধ্যে আমি তখন তার ওই তাবিজটা বেঁধে দিই। তাবিজটা বেঁধে দিয়ে নিজ হাতে পানি পড়াগুলো তার উপরে প্রয়োগ করাই। এরপরে বাকিটা ওর খালামণিকে বলে এসেছে খালামণি শুধু এই পানি পড়াটাই দিবেন, আর কোনো কিছুর দরকার নেই। অ্যান্ড এটা করে তখন বাড়িতে যাই। আমার তখন পড়াশোনা বন্ধ। আমার আম্মা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে আর পড়াশোনা করাবে না। আমি যতই ভালো স্টুডেন্ট হই যাই হই, আমার মা আমাকে আর পড়াশোনা করাবে না, আমাকে তখন পড়াশোনা বাদ দিয়ে দিছে। আমি তখন আম্মু যেহেতু রাগ করে পড়াশোনা বাদই দিছে, আমি তখন আর পড়াশোনা করি না। কিন্তু ভাই অবাক করা বিষয় হলো এইটা যে এরপরে মায়া পুনরায় ভালো হয়ে যায়। এই তাবিজগুলো দেওয়ার পরে, তাবিজটা দেওয়ার পরে, পানি পড়াটা দেওয়ার পরে মায়ের ভিতরে অনেক পরিবর্তন চলে আসে। রাতের বেলায় মায়ের এমন আত্মচিৎকার শুনতে হয় না, ওর প্যান্টের মধ্যে ব্লাড পড়ে থাকে না, রক্ত পড়ে থাকে না। এরকম একটা অবস্থা যে মোটামুটি সব কিছু ঠিক ভালো হয়ে যায়। মায়ের আর আগের মতো কোনো অবস্থা থাকে না, অনেক পরিবর্তন হয়ে যায়। এরকমটা হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে মায়া সম্পূর্ণ রকমের সুস্থ হয়। পুনরায় মায়া আবার স্কুলে যেতে শুরু করে। ক্লাস 9 এর তো তখন ফাইনাল পরীক্ষা হয়ে যায়, মায়া পরীক্ষা দিতে পারে না। মায়া পুনরায় ক্লাস 9 এ আবারও ভর্তি হয়। আবারও ভর্তি হয়ে মায়া পড়াশোনা করতেছে, কিন্তু আমার মা আমাকে আর পড়াশোনা করাবে না। আমি তখন আর পড়াশোনাও করি না। বন্ডামি, দুষ্টামি, ফাইজলামি, শয়তানি রাস্তাঘাটে ঘোরাফেরা করি এবং এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেফেলে আছে ওদের সাথে মিশি এবং ওদের সাথে মিশে আমি তখন সময় কাটাই। কারো কোনো কথা শুনি না, কারো কথা মানি না। সম্পূর্ণ বেপরোয়া এক জীবন আমি পরিচালনা করতে থাকি। মায়া তখন পড়াশোনা করে। পড়াশোনা করতে, করতে প্রায় ১ বৎসরের মতো কেটে যায়। ওই ১ বৎসর আমি শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মায়াকে দেখি। কখনো তার কাছেও যাই না, কখনো তাকে ভালোবাসি এই কথাটাও বলি না। দূর থেকে ভালোবাসার মানুষটাকে শুধু দেখে যাই। ক্লাস 9 থেকে মায়া তখন পুনরায় আবারও ক্লাস 10 এ উঠায় এবং ক্লাস 10 এ উঠার পরে তখন আমি ১ বৎসর পরে আমি যখন সবসময় এভাবে তার দিকে তাকিয়ে থাকি, এইভাবে তাকিয়ে থাকতে থাকতেই হিমিকা নামে একটা মেয়ে আছে, ওর মামাতো বোন হয় সম্পর্কে। ওই হিমিকা মেয়েটা একদিন আমাকে বলে যে সাইফুল ভাই, আপনি যে মায়ের দিকে সবসময় এমনি তাকায় থাকেন, অন্যের বউর দিকে এভাবে তাকায় থেকে কোনো লাভ আছে? এই কথাটা বলার পরে মনে হয় কি আমার কলিজাটা ছিঁড়ে গেছে। হিমিকা কি বলো, অন্যের বউ মানে মায়ের কি বিয়ে হয়ে গেছে? বলে বিয়ে না হয়ে যাইলেও বিয়ে হয়ে যাওয়ার মতোই অবস্থা। আমি তখন বললাম মানে কার সাথে? বলে আপনার ক্লাসমেটের সাথে। না আমার ক্লাসমেট? আমার ক্লাসমেট কে? বলে জিসান ভাইয়ের সাথে। আমি বললাম জিসানের সাথে? বলে হ্যাঁ, আমার একটা ক্লাসমেট ছিল জিসান, আমাদের স্কুলে সবচেয়ে সুন্দর ছেলে আর কি, মোটামুটি দেখতে সুন্দর, ভালো আছে। আমি বলছি জিসানের সাথেও প্রেম করে? বলে প্রেম করে মানে মায়া আপু জিনের হাত থেকে রক্ষা পাওয়ার পর থেকে জিসান ভাইয়ের সাথে সম্পর্ক। তখন কিন্তু জিসান এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থী। মায়াও তখন ক্লাস 9 থেকে ক্লাস 10 এ উঠে গেছে। আমি এটা শোনার পরে খুব অবাক হয়ে গেলাম। মানে এতটাই অবাক হলাম যেটা আসলে বলার মতো না। আমি শুধু দূর থেকেই তাকে ভালোবেসে গেছি, কখনো তার সামনে গিয়ে তাকে ভালোবাসি কথাটা বলি নাই। এবং আমার কথা হচ্ছে মায়া ভালো থাকুক, যাকে বিয়ে করুক, যার সাথেও সংসার করুক, ও ভালো থাকুক, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসি বলে ভালোবাসার মানুষটা যেখানেই থাকুক সেখানেই ভালো থাকুক, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার চাওয়া মহান রাব্বুল আলামিনের কাছে।
যাই হোক, এরকম করে তখন আমি শুনতেছি, বাট জিসানের সাথে মাঝে মাঝে দেখা করি এবং জানতে পারি জিসানের সাথে তার ফোনে কথা হয়, তারা ফোনে কথাবার্তা বলে এবং চিঠিপত্রের মাধ্যমেও কথাবার্তা বলে দুজনের মাঝে মোটামুটি অনেক রোমান্টিক সময় কাটতেছে। এই জিনিসগুলো শুনতে পাওয়ার পরে তখন নিজের কাছে আসলে কেমন জানি লাগে। একটা পর্যায়ে মায়া তখন ক্লাস 10-এ উঠে, জিসান তখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে। এসএসসি পরীক্ষা দিয়ে ফেলার পরে জিসান তখন আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হয় এবং মায়া তখন এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আমি তখন সম্পূর্ণ বেকার, রাস্তায় ঘোরাফেরা করি। মায়ের সাথে মাঝে মাঝে দেখা হলে মায়া কিন্তু আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে কথা বলে এবং মায়াকে একদিন আমি ডিরেক্টলি জিজ্ঞেস করেছিলাম যে জিসানের ব্যাপারে। ও তখন নিজেই আমাকে বলল যে হ্যাঁ, ও জিসানকে ভালোবাসে, জিসানের সাথে ওর একটা সম্পর্ক চলতেছে। এটা মায়ার নিজের মুখের কথা। তো এই কথাগুলো শোনার পরে আমার তরফ থেকে তো আসলে আর কোনো কিছু করার থাকে না। ভালোবাসার মানুষটা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে আমার জায়গা থেকে আমি কী বা করতে পারবো? আমি তো তখন সম্পূর্ণ অসহায়, নিরুপায়। আমি শুধুমাত্র সমস্ত দৃশ্যগুলো চোখে ধারণ করে যাচ্ছি। আমার কাছে কোনো ক্ষমতা নেই যে আমি কোনো কিছু করব। যাই হোক, ও যখন জিসানকে ভালোই বাসে, জিসানও যখন ওকে ভালোবাসে, ওরা ভালো থাকুক এই প্রত্যাশায় আমি করি। আমি মায়াকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। এই মায়ার টানে বন্ধ হয়ে গেল আমার পড়াশোনা। আমি সত্যিই অনেক মেধাবী একজন ছাত্র ছিলাম। আমার মাও তখন কান্নাকাটি করে সময় পাস করতেছিল। এভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে মায়া বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায়, মায়ার মামা মায়াকে বিয়ে দিয়ে দিবে। তো বিয়ে দিয়ে দিবে এরকম কথাবার্তা চলতেছে এবং বিয়ের মানে মোটামুটি কথাবার্তা ফাইনালের পথে। জিসান একদিন এসে আমার কাছে কান্নাকাটি করতেছে যে বন্ধু দেখ, এমন এমন ঘটনা, তোর মায়া, ওর মা মানে মামার সাথে, জোনায়েদ মামার সাথে ভালো সম্পর্ক আছে, তুই একটু জোনায়েদ মামার সাথে কথাবার্তা বলে জিসান আমাকে বলতেছে মায়ের বিয়েটা ভেঙে দে। আমি বললাম আমার দ্বারা এটা কী সম্ভব? আমি বললে ওর মামা আমার কথা শুনবে নাকি? আমার দ্বারা এটা সম্ভব না। ও তখন কান্নাকাটি করে, মানে জিসান কান্নাকাটি করে জিসান চলে যায় এবং জিসান চলে যাওয়ার পরে মায়া তখন হিমিকাকে আমাদের বাড়িতে পাঠায়। হিমিকাকে আমাদের বাড়িতে পাঠিয়ে আমাকে খবর দেয়। খবর দেওয়ার পর আমি তখন মায়া নানা বাড়িতে যাই। গেলে পরে ঠিক যেভাবে জিসান আমাকে বললো, একইভাবে মায়া তখন আমাকে বলতেছে যে ও জিসানকে অনেক ভালোবাসে অ্যান্ড জিসানকে না পাইলে ও আত্মহত্যা করবে, মরে যাবে। এরকম অনেক কথাবার্তাগুলো আমার কাছে বলতেছে। তো আমি তখন বললাম যে আমি আসলে কী করতে পারি? আমার যার গায়ে দাঁড়িয়ে আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই। এমন তো না যে আমি জোনায়েদ মেম্বারকে, জোনায়েদ মামাকে কোনো কিছু বললেই উনি আমার কথা শুনে বসবে এবং আমার কথা মতো উনি কাজ করবে। তখন হচ্ছে মানে আমাকে মায়া বলতেছে যে প্লিজ তুমি যেমনি পারো, তুমি চাইলে অনেক কিছুই করতে পারবা। তুমি আমাকে জিনের হাত থেকে বাঁচাইছো, তুমি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছো এবং তোমার জন্য আমি একটা নতুন জীবন পাইছি। সো তুমি আমার এই জীবনটাকে এভাবে হত্যা করো না। যদি আমি মরে যাই তাহলে আমাকে এত কষ্ট করে নতুন জীবন দেওয়ার মানেটা কী হলো বলো? জিসান ছাড়া অন্য কারো কাছে আমার বিয়ে হলে আমি বাঁচবো না। আমার এই কথাগুলো যখন আমি শুনছিলাম না ভাই, বুকের পাঁজরটা মনে হয় ভেঙে যাচ্ছিল। তারপরেও মুখে মৃদু হাসি দিচ্ছিলাম, কারণ আমার তো এছাড়া আর কোনো কিছুই করার নাই। সব কিছু তখন সহ্য করে গেলাম। যাই হোক, একটা পর্যায়ে গিয়ে আমি জোনায়েদ মামার সাথে এই বিষয় নিয়ে একটু একটু কথা বলি এবং জোনায়েদ মামার কথা স্ট্রেট যে তিনি জিসানের কাছে কখনোই মায়াকে বিয়ে দেবে না, মায়াকে কখনোই বিয়ে দেবে না। এবং মায়ার বর্তমান যেখানে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলে নাকি বিদেশে থাকে, অনেক বেশি টাকা পয়সার মালিক, অনেক বিত্তশালী পরিবারের সন্তান। ওর কাছে উনি মায়াকে বিয়ে দেবে, জিসানের কাছে প্রশ্নই আসে না। এমত অবস্থার ভিতরে আমি তখন মায়ের বাড়িতে কিন্তু যাতায়াত করার সুযোগ পাইতাম। আমি কোনো সময় যাইতাম, মায়ার মামা জোনায়েদ মেম্বার আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো। যখনই যাইতাম আমার সাথে ভালো করে কথা বলতো, আমার আম্মুর কথা জিজ্ঞেস করতো, আমি যে পড়াশোনা করিনি এখন কী করি ওগুলো জিজ্ঞেস করতো। মোটামুটি আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক। এভাবেই 2 দিন 3 দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় আমি ওই বাড়ি থেকে আসতেছি, এমন সময় মায়া আমাকে বলতেছে যে সাইফুল ভাই আমাকে সাথে করে নিয়ে চলেন। আমি তখন বললাম যে কোথায় নিয়ে যাবো? ও আমাকে বলে যে জিসান অমুক জায়গায় আছে, আমাকে যাইতে বলছে, 2 দিন পরে আমার বিয়ে, মানে আর একদিন আছে, এর পরের দিন ওর বিয়ে। তো বলে আপনি আমাকে নিয়ে চলেন, ওইখানে গিয়ে জিসান আসবে, আপনি মানে ওইখানে আমাকে নিয়ে চলেন, জিসান ওইখানে আছে। কোনো একটা জায়গার কথা আমাকে বললো, যে জায়গায় জিসান আছে আমাকে নিয়ে চলেন। আমি বললাম তো তোমার মামা? ও আমাকে বলে মামার কথা বাদ দেন, কালকের পরেই আমার বিয়ে, প্লিজ আপনি আমার জন্য কিছু একটা করেন। আমি তখন চিন্তা করলাম যে কী করবো। একে তো ও জিসানকে ভালোবাসে এবং জিসান ওকে ভালোবাসে, ওর কালকের পরের দিন বিয়ে। তা আমি তখন নিরুপায় তখন বললাম আচ্ছা ঠিক আছে চলো। এরপরে আমাকে নিয়ে গেলাম, ও আমাকে যেই ঠিকানা বললো সেই ঠিকানায় আমাকে নিয়ে গেছে, আমাদের গ্রামের মধ্যে একটা জায়গা। ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি তখন বললাম কই মায়া, এখানে তো জিসান নাই। পরে বলে আমি তোমাকে মিথ্যা কথা বলছি, কারণ মিথ্যা কথা না বললে তো তুমি আমাকে এখানে আনতা না। তুমি যেটা আমাকে এখানে নিয়ে আসছো, তাহলে তুমি যাও একটু জিসানকে খবর দাও। আমি বললাম যে জিসান কোথায়? বলে ও জিসান গেছে ওদের বাড়িতে, মানে ওদের বাড়িতে আছে, তুমি ওদের বাড়িতে গিয়ে একটু খবর নাও কোথায় আছে, ওর মোবাইল বন্ধ। আমি বললাম মোবাইল বন্ধ? বলে হ্যাঁ মোবাইল বন্ধ। আমি তুমি এখানে অন্ধকারে দাঁড়ায় থাকতে পারবা, কোনো সমস্যা হবে না? তুমি আমাদের বাড়িতে চলো, আমি আমার কাছে তোমাকে রাইখা তারপরে জিসানকে খুঁজে আনবো। ও আমাকে বলে না না না, আমি কারো বাড়িতে যেতে চাই না,
আমার কাছে মোবাইল ফোন আছে, মোবাইল ফোন নিয়ে এখানে দাঁড়ায় থাকবো? তুমি জিসানকে বাড়ি থেকে জিসানকে ডেকে নিয়ে আসো, আমার কাছে টাকা আছে, ওই টাকা দিয়ে আমরা দুজনে পালায়ে যাবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো, আমি জিসানের বাড়িতে যাচ্ছি। এবং যখন জিসানের বাড়িতে গেলাম, জিসানের বাড়িতে যাওয়ার পর জানতে পারি জিসান মোবাইলটা ঘরে রেখে, মোবাইলটা বন্ধ করে ঘরে রেখে ও বিকেলবেলা ও নানুর বাড়িতে চলে গেছে। মানে যে মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে, মায়ের বিয়ে হয়ে যাচ্ছে, এই কষ্ট সহ্য করতে না পেরে ওদের এলাকার ছেলেপেলের কাছ থেকে খবর পেলাম যে ও নানুর বাড়িতে চলে গেছে, যেহেতু তোর মাও আমাকে বললো। আমি তখন পুনরায় আবারও আসলাম, এসবকে বললাম যে জিসান তো এমনি এমনি তার নানুর বাড়িতে চলে গেছে। তো ও আমাকে বলতেছে তাহলে আমি কী করবো? আমি তো জানি না কী করবো, ওর নানুর বাড়ি তো আমি চিনি, কিন্তু এটা তো অনেক দূরে, সেখান থেকে গিয়ে জিসানকে নিয়ে আসতে আসতে তুমি কোথায় থাকবা? ও তখন আমাকে বলে যে ঠিক আছে, নাহলে আমাকে একটা কাজ করো, আমাকে তোমার আম্মুর কাছে নিয়ে আমাকে তোমার আম্মুর কাছে আপাতত রাখো, আমি তোমার আম্মুর কাছে থাকি, এর মাঝে তুমি এই রাতের মধ্যে গিয়ে জিসানকে সেখান থেকে নিয়ে আসবা। ও নানুর বাড়ি থেকে তুমি জিসানকে নিয়ে আসবা, এবং জিসানকে নিয়ে আসার পরেই দেন এরপরে সব কিছু হবে। এই কথা আমাকে তখন মায়া বললো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। পরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা তো শুনে একেবারে মানে খুব রেগে গেছে যে না, এই অমুকের মেয়ের এই বাড়িতে আমাদের বাড়িতে রাখাই যাবে না, কারণ এই জুনায়েদ মেম্বার খুব খারাপ লোক, ওর ভাগ্নিরে রাখা যাবে না। আমি তখন আম্মুরে বললাম যে আম্মু, মেয়েটা আত্মহত্যা করে মারা যাবে, তোমার দুইটা পায়ে ধরে। আমার আম্মা বলে এই মেয়ের জন্য তোর পড়াশোনা বন্ধ হয়েছে, তুই নিজের অনেক ক্ষতি করছিস। এই পর্যন্ত কিন্তু মায়া জানতো না যে আমি আমার প্রথমত আমার ওই হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা, দেন হচ্ছে আমার সাইকেল বিক্রি করে আমি প্রথমে ওইখানে গেছি, কবিরাজ ঠিক করছি, এরপরে পুনরায় আম্মুর গয়না বিক্রি করে টাকা দিয়ে আমি মায়ের জন্য তাবিজ তোমার আনছি। এগুলো কিন্তু মায়া জানতো না, কোনো কিছুই জানতো না। বাট ওই দিন আমি মায়াকে আমার আম্মার কাছে রাখার পরে মায়া আর আম্মা তখন অনেক কথা বলে। অ্যান্ড আমি যে মায়াকে পছন্দ করি এটাও কিন্তু আমি কোনোদিন মায়াকে বলি নাই, এই প্রথম আমার মায়ের কথাগুলো বলে। অ্যান্ড এগুলো বলার পরে দেন আমি তখন চলে যাই এই জিসানের নানার বাড়িতে। জিসানের নানা বাড়িতে যাই, অনেক রাতেও নানা বাড়িতে গিয়ে পৌঁছাই, অনেক কষ্ট করে গ্রামের ভিতরে ঢুকে জিসানকে ওখান থেকে খুঁজে বের করি। এবং খুঁজে বের করে জিসানকে সব কিছু বলার পরে জিসান তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে চলো আমি যাবো। পরে আমি জিসানকে সাইকেলের পিছনে বসিয়ে গ্রামের ওই মেঠো পথ ধরে সাইকেল চালিয়ে চালিয়ে জিসানকে তার নানুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসি। কিন্তু ভাই আমাদের বাড়িতে আনার পরে জানতে পারি মায়া নাকি চলে গেছে ওদের বাড়িতে, মানে ও নানা বাড়িতে চলে গেছে। জুনায়েদ মেম্বার এসে নাকি নিয়ে গেছে, ওনাকে জুনায়েদ মেম্বারকে নিজে ফোন করছে এসে ওকে নিয়ে যাওয়ার জন্য। এটা শোনার পর আমি তখন অবাক হয়ে গেলাম। আমি তখন মাকে বললাম যে মা, এটা কীভাবে সম্ভব? ও তো বাড়ি থেকে পালাই আসছে, কালকের পরের দিন ওর বিয়ে, ও তো বাড়ি থেকে পালাই আসছে জিসানকে বিয়ে করার জন্য। আমি জিসানের নানু বাড়ি থেকে জিসানকে নিয়ে আসলাম, এই সময় ও কেন ওর মামাকে ফোন করে ওদের বাড়িতে চলে গেল? মা এটা কেন? আমার আম্মা বলে আমি কিছুই জানি না। এই মেয়ে আমার সাথে বসে অনেক কথাবার্তা বলছে, এক পর্যায়ে তার মামারে ফোন করছে, তার মামা এসে তাকে নিয়ে গেছে। মুহূর্তের মধ্যে জিসান তখন মায়াকে গালাগালি করতে শুরু করে, অকথ্য ভাষায় গালাগালি করে যে মেয়েটা খারাপ, আমি জানি, ও আমার লাইফটা নষ্ট করছে, ও চাইলে অনেক আগে পালাইতে পারতো, ও পালায় নাই, ও আমাকে ভালোবাসে না, এটা ওইটা বলে খুব গালাগালি করলো। গালাগালির একটা পর্যায়ে জিসান তখন আমাদের বাড়ি থেকে চলে গেল। আমি তখন মায়ে বললাম যে মা এটা কীভাবে সম্ভব? আমার আম্মা বলে আমি কিছুই জানি না। আমি তখন মায়ের নাম্বারে কল দিলাম, মায়ের নাম্বারটাও তখন আমি বন্ধ পেলাম। এক পর্যায়ে আমি তখন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি যে হই হই কাণ্ড। অনেকে জিজ্ঞেস করে কী হয়েছে, সবাই বলে মায়া নাকি বিষ খাইছে। পরের দিন সকালবেলা মায়া বিষ খাইছে, এটা শুনতে পারার পরে সবাই তখন হসপিটালের দিকে দৌড়াচ্ছে। একইভাবে আমিও তখন হসপিটালে গেলাম, এবং আমাদের সদর হসপিটালে যাওয়ার পরে জানতে পারলাম যে মায়া বিষ খেয়েছে, কিন্তু ওইখানে মায়া আছে। মায়াকে দেখার জন্য সবাই গেছে, আমি গেছি, আমার আরও অনেক বন্ধুবান্ধবরা গেছে, অনেক ক্লাসমেটরা গেছে, কিন্তু মায়াকে দেখার জন্য জিসান গেল না। জিসান যায় না, যে মায়া বিষ খাওয়ার খবর শোনার পরেও জিসান মায়াকে দেখার জন্য যায়নি। তো আমি তখন আসলে মায়ের সাথে কথা বলার ওখানে কোনো সুযোগ পাইনি, যেখানে হসপিটালের ভিতরে অনেক মানুষ আছে, সমস্ত মানুষের মাঝে আমি মায়ের সাথে কথা বলবো এরকম কোনো সুযোগ বা সময় আমি কোনোটাই পাইনি। অ্যান্ড একটা পর্যায়ে তখন সবাই মোটামুটি চলে আসে বা পরিবেশটা একটু ঠান্ডা হয়, আমিও তখন চলে আসি। ওই দিনটা আমি আর গেল না, এবং পরের দিন মায়ের মামা তখন মায়ের ওই বিয়েটা ভেঙে দেয়। কীভাবে ভাঙে সেটা আমি জানি না, ছেলেদেরকে অনেক জরিমানা টাকা টুকা দিয়ে ভাঙে, কারণ মায়া নাকি বলছে সে বিষ খাবে, এবং অলরেডি সে বিষ খাইছে, সে মরে যাবে, ওই ছেলেকে বিয়ে করবে না। এবং ছেলের পক্ষ থেকেও তারা জানাজানি হয়েছে যে মেয়ের কোথাও সম্পর্ক আছে, যার জন্য মেয়ে বিয়েতে রাজি না বলে বিষ খাইছে, এই জন্য ছেলে পক্ষ তখন পিছিয়ে চলে গেছে। যদিও মায়ার মামা জুনায়েদ মেম্বার এই জন্য অনেক জরিমানা দেওয়া লাগছে ছেলে পক্ষকে, অনেক জরিমানা দিয়ে টাকা পয়সা দিয়ে তখন সব কিছু ঠিকঠাক করলো, বিয়েটা ভেঙে গেল। তো এরপরে মায়া আবার পুনরায় তাদের বাড়িতে আসলো, তাদের মানে নানু বাড়িতে তখন থাকতেছিল। মামা ওর সাথে খারাপ ব্যবহার করে, সবাই খারাপ ব্যবহার করে। এইভাবে ওর নাম্বার আমি প্রতিটা দিন ট্রাই করতেছি ওর এর সাথে কথা বলার জন্য। এভাবে প্রায় 7 থেকে 8 দিন পরে একদিন বিকালবেলা মায়া এবং হিমিকা দুজনে আমাদের বাড়িতে আসছে। ওই সময় কিন্তু আম্মু আমাদের নানু বাড়িতে গেছে, আম্মু বাড়িতে ছিল না, আমি বাড়িতে একাই আছি। আসার পরে হিমিকাকে দেখে মায়াকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কিন্তু মায়ের নাম্বারে একটু আগেও ট্রাই করছি, তোর মোবাইল বন্ধ। তার মানে বললাম যে মায়া কী ব্যাপার, তুমি আমাদের বাড়িতে, তোমার মোবাইল আমি কত ট্রাই করি, তোমার মোবাইল বন্ধ। আমাকে বলে যাবো নাকি ওই বরপুকুর পাড়ের ওইদিকে?
আমি বললাম যে ঠিক আছে চলো। পরে বরপুকুর বাড়ির ওইদিকে আমি, মায়া, হিমিকা ৩ জনেই গেলাম। যাওয়ার পরে পুকুর পাড়টা তখন একেবারে নিস্তব্ধ ছিল। মানুষ-টানুষ ওখানে খুব একটা ছিল না। এক পর্যায়ে মায়া তখন হিমিকাকে বলতেছে, "হিমিকা তুই একটু ওইদিকে যা, আমি একটু ওর সাথে একটু কথা বলি।" হিমিকা চলে যাওয়ার পরে মায়া তখন আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলো। আমি বললাম যে, "কান্নাকাটি করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন?" ও আমাকে বলে, "তুমি আমাকে ভালোবাসো, এটা তুমি আমাকে বলো নাই কেন?" আমি বললাম, "মায়া আমাকে ছাড়াও ছেড়ে দিয়ে আগে তুমি বলো, যেখানে আমাকে তুমি রেখে গেলা, তুমি আমাকে বললা যে আমি গিয়ে যাতে জিসানকে নিয়ে আসি। আমি জিসানকে আনার জন্য সাইকেলের প্যাডেলে পা রেখে কত দূরে আমি সাইকেল চালিয়ে গিয়ে সাইকেলের পিছনে জিসানকে বসিয়ে আমি জিসানকে নিয়ে বাড়িতে আসলাম। কিন্তু এরপরে তুমি কেন আমার সাথে এই কাজটা করলা? তুমি কেন তোমার মামাকে ফোন করে তোমার মামার বাড়িতে পুনরায় চলে গেলা? এটা তুমি কেন করলা?" ও আমাকে বলে, "তুমি আমাকে ভালোবাসো?" আমি বললাম, "জানি না।" ও আমাকে বলে, "তুমি কি রেজিস্ট্রেশনের টাকা দিয়ে তোমার সাইকেল বিক্রি করে কবিরাজ ঠিক করে পুনরায় আবারও তোমার মায়ের গয়নাগাটি বিক্রি করে সেই কবিরাজের কাছ থেকে তাবিজ আর পানি পড়া এনে আমাকে দিয়েছো?" আমি তখন বললাম, "হ্যাঁ।" ও আমাকে বলে, "তুমি যে এই কাজগুলো করছো এগুলো আমাকে বলো নাই কেন?" আমি বললাম, "তোমাকে তো বলার কোনো প্রয়োজন নেই। আমি চিন্তা ভাবনা করছি তোমাকে ওই জিনের হাত থেকে বাঁচাবো এবং জিনের হাত থেকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি।" ও তখন আমাকে বলে, "কি মনে হয় তোমার কাছে? যে মানুষটা আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো, আমাকে এত ভালোবাসলো, যে মানুষটা আমাকে পাওয়ার জন্য নিজের পড়াশোনা পর্যন্ত শেষ করে দিল, সেই মানুষটাকে বিয়ে না করে আমি জিসানকে বিয়ে করবো?" আমি বললাম, "মানে?" ও আমাকে বলে, "জিসানকে ভালোবাসার আগে আমি জানতাম না যে তুমি আমার জন্য এত কষ্ট করেছ এবং সবকিছু জানার পরে আমি আর জিসানকে গ্রহণ করতে পারিনি।" আমি বললাম, "ভালো কথা, তাহলে বিষটা কেন খাইলা?" ও বলে, "বিষ খেলাম এই কারণে যে বিষ না খেলে পরের দিন আমার বিয়ে হয়ে যেত। হয় আমি চাচ্ছিলাম তোমাকে পাই, না হয় আমি মারা যাই। যদি বিষ খেয়েছি, আমি যদি মারা যেতাম তাহলে আমি মারাই গেছি। আর যদি বেঁচে থাকি তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে আমি জানি। আর বিয়ে ভেঙে গেলে কোনো না কোনো একদিন আমি তোমার সাথে দেখা করব এবং তোমাকে আমার ভালোবাসার কথা আমি জানাবো যে আমিও তোমাকে ভালোবাসি।" আমি তখন বললাম, "বাহ! তুমি তো একদম ফিল্মি স্টাইলে কথাবার্তা বললা। একেবারে সিনেমাকে ফিল করাই দিলা।" আমাকে বললে, "দেখো সিনেমাকে ফিল করানোর কথা না। যেটা বাস্তব আমি তোমাকে সেটাই বললাম। কারণ তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি তোমাকে ছাড়া অন্য কারো কাছে গেলে তো ভালো থাকবো না। আমি তো তোমাকে ভালোবাসি।" আমি বললাম, "বিশ্বাস করো মায়া, আমার ভালোবাসাটা এমন একটা জায়গায় ছিল, আমি এমন একজন ভালোবাসার মানুষ যে তার ভালোবাসার মানুষকে কখনোই বিরক্ত করতাম না। আমি কখনোই তোমার সামনে গিয়ে বলতাম না যে আমি তোমাকে ভালোবাসি, তবে এটা সত্য। আমি জীবনে কখনো বিয়ে করতাম না। আমি তোমার জন্যই আমার সারাটা জীবন কাটাই দিতাম।" ও আমাকে বলে, "আমার বড় মামার মতো? আমার জুনায়েদ মামার মতো?" আমি তখন বললাম, "তোমার জুনায়েদ মামার মতো মানে? তোমার জুনায়েদ মামা বিয়ে করে নাই। কেন বিয়ে করে নাই? এবং তিনিও কেন এরকম করে কাটাই দিল? তিনিও কি কাউকে ভালোবাসছিল?" তখন মায়া আমাকে বলে, "তিনি কাকে ভালোবাসছিল জানো?" আমি বললাম, "কাকে?" ও তখন বলে, "তোমার মাকে।" আমি বললাম, "মানে? জুনায়েদ মামা আমার মাকে ভালোবাসতো?" বলে, "হ্যাঁ।" এটা আমি কখনো জুনায়েদ মামার মুখে শুনি নাই। আমি যেদিন তুমি আমাকে তোমার আম্মার কাছে রেখে চলে গেছিলা, সেদিন তোমার আম্মার মুখ থেকে কথাগুলো শুনতে পাই। আমি তখন জিজ্ঞেস করলাম যে, আমার আম্মার মুখ থেকে তুমি কি শুনতে পাইছো?" ও আমাকে বলে যে, "তুমি যে আমাকে ভালোবাসো, আমার জন্য তুমি এত ত্যাগ করলা, এগুলো তোমার আম্মার মুখে শুনতে পাই এবং তোমার আম্মার মুখে আমি এও শুনতে পাই যে জুনায়েদ মামা তোমার আম্মাকে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো এবং তোমার আম্মা জুনায়েদ মামাকে ভালোবাসতো না। যার পরিপ্রেক্ষিতে তোমার মা, তোমার নানা নানু মিলে তোমার মাকে তোমার আব্বুর কাছে বিয়ে দেয় এবং তোমার আব্বুর কাছে যখন তোমার মাকে বিয়ে দেয়, জুনায়েদ মামা তোমার মাকে ভালোবেসে এই পর্যন্ত তিনি আর বিয়ে করেন নাই। বিয়ে না করেই তিনি তিনার জীবনটাকে কাটিয়ে দিয়েছে। আমি বললাম, "জুনায়েদ মামার সাথে আমি এত কথা বলি, অনেকভাবে মামার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। কিন্তু কোনোদিনও তো মামা ঘুণাক্ষরেও আমার কাছে এই কথা বলে নাই যে তিনি আমার মাকে পছন্দ করে বা আমার মাকে ভালোবাসে।" মায়া আমাকে বলে, "হ্যাঁ, মামা এই কথাটা কারো কাছেই বলে নাই, কারো কাছেই বলে নাই। আমি মামার সাথে এতটা বছর ধরে আছি, মামার বাড়িতে যাইতাম, মামার সাথে এতটা ফ্রি। কিন্তু মামা এই কথা কখনোই বলে নাই যে মামা আমাকে পছন্দ করে। মামা যে আমাকে ভালোবাসে এটাও কিন্তু মানে মামা যে তোমার মাকে ভালোবাসে এটা কিন্তু মামা আমাকেও কোনোদিন বলে নাই।" আমি তখন বললাম যে, "পুরুষ মানুষের ভালোবাসাগুলো এরকমই হয়ে থাকে।" ও তখন আমাকে জড়ায় ধরে। ঠিক ওই মুহূর্তের পর থেকে মায়ের সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়। মায়া আমাকে অনেক ভালোবাসে, আমিও মায়াকে অনেক ভালোবাসি। একটু, একটু করে দুজনের মাঝে একটা নতুন ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের মাত্রাটা এতটাই গভীর হয়, এতটাই বৃদ্ধি হয় যেটা আমি বলে বোঝাতে পারব না। এক পর্যায়ে মায়া তখন এসএসসি পরীক্ষা দেয়। মায়ের এসএসসি রেজাল্ট আউট হয়। খুব ভালো রেজাল্টে মায়া তখন এসএসসি পাস করে। এসএসসি পাস করে তখন কলেজে ভর্তি হয়। ওর নানুর বাড়ি থেকেও তখন কলেজে পড়াশোনা করে। মা আমাকে বারবার সতর্ক করে যাতে মায়ের সাথে আমি না মিশি, মায়ের সাথে কথা না বলি। কারণ মায়ার মামা
জুনায়েদ মেম্বার মানুষ হিসেবে খুব খারাপ। এগুলো বলার পরেও আমি আমার মায়ের কথার কোনো পরোয়া করতাম না। মায়ের কোনো কথা না শুনে আমি তখন মায়ের সাথে এমন করে সম্পর্কে জড়াই। মায়ে যখন কলেজে পড়া অবস্থায় পুনরায় মায়ার আবারও বিয়ে ঠিক করে। যখন আবারও বিয়ে ঠিক করার পরে মায়া তখন ডিরেক্টলি ওর মামার কাছে বলে দেয় আমার কথা, যে ও আমাকে ভালোবাসে, আমাকে না পাইলেও বাঁচবে না, ও বিয়ে করতে আমাকেই বিয়ে করবে। এই কথাগুলো যখন মায়া তার মামাকে জানিয়ে দেয়, তার মামাকে জানানোর পরে তার ২ দিন পরে জুনায়েদ মেম্বার তখন আমাকে খবর দেয়। মানে জুনায়েদ মামাও আমি বলি, আঙ্কেলও বলি, ২ টাই বলি। ও তখন আমাকে ডাইকা বলে যে, "তুই নাকি মায়াকে পছন্দ করিস?" ডিরেক্টলি আমাকে বলে। তখন বলি, "হ্যাঁ তো মামা, তোকে পছন্দ করি।" পরে আমাকে বলল, "কি বিয়ে করতে চাস?" আমি বললাম যে, "হ্যাঁ চাই।" উনি আমাকে বলে, "ভালোবাসার মানুষকে বউ বানানো ভাগ্যের ব্যাপার, এটা সবাই পারে না, তুই পারবি?" আমি তখন বললাম, "মামা, আপনি যদি সহায় থাকেন, আপনি যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে পারবো না কেন? অবশ্যই পারবো।" উনি আমাকে বলে, "আমি তো পারি না তোর মারে বিয়ে করে তোর মায়ের সাথে সংসার করতে।" আমি তখন বললাম, "আমি জানি মায়া আমাকে একদিন বলছিল যে আমার আম্মাকে রেখে আপনি পছন্দ করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আম্মার আমার আব্বার সাথে বিয়ে হয়ে যায়।" উনি আমাকে বলে, "দুর্ভাগ্যবশত না, তোর মা ইচ্ছে করে তোর আব্বুকে বিয়ে করে ফেলে, তোর মায়ের সাথে আমার প্রেমের সম্পর্ক থাকে।" আমি তখন বললাম, "আমি যতদূর জানি আপনি আমাকে পছন্দ করতেন, আম্মা তো আপনাকে পছন্দ করতো না বা আপনাকে ভালোবাসতো না।" উনি তখন বলে, "তোর আম্মার চিঠিগুলো এখনও আমার ড্রয়ারে রাখা আছে। তোর আম্মা যে চিঠির মাধ্যমে আমাকে ভালোবাসি বলতো, এগুলো এখনও আমার ড্রয়ারে রাখা আছে। তোর মা আমার সাথে অনেক বড় বেইমানি করেছে, আমাকে ভালোবেসে তোর মা তোর বাবাকে বিয়ে করে ফেলছে।" আমি তখন বললাম, "মামা দেখেনিস, তখন তো আর আমার জন্মও হয়নি, আর আমি তো এগুলো জানিও না।" উনি আমাকে বলে, "না, তোকে কথাগুলো এই কারণে বলতেছি, একটা বেইমান মহিলার ঘরে এমন একটা ভালো ছেলে জন্মাবে, এটা আমি বিশ্বাস করবো কেমন করে?" আমি তখন বললাম, "মানে?" উনি আমাকে বলে, "না, আমি শুনেছিলাম তুই নাকি মায়াকে পাওয়ার জন্য তোর পড়াশোনা শেষ করেছিস এবং পড়াশোনা বন্ধ করে দিয়েছিস। মায়ের জন্য তোর মায়ের গয়না বিক্রি করে চিটাং গিয়ে কবিরাজের কাছ থেকে তাবিজ আনছিস। অনেক কিছু নাকি তুই মায়ের জন্য করেছিস, যেগুলো আমি মায়ার মুখে শুনলাম।" তো আমি জাস্ট চিন্তা করি, একটা বেইমান মহিলার পেট থেকে কিভাবে এরকম একটা সাচ্চা প্রেমিক দুনিয়াতে আসে। আমি তখন বললাম, "মামা দেখেন, আসলে আমি মায়াকে ভালোবাসি, বাট মায়াকে আমি কোনোদিন ভালোবাসার কথা বলিও নাই। আর মায়াকে আমি কখনো বিরক্তও করতে চাই না। মায়া যদি আমাকে ভালোবাসে, তবে আমি মায়াকে ভালোবাসি। আমার তরফ থেকে মায়ের জন্য ভালোবাসার কাজ করে, কিন্তু কোনো ঘৃণা কাজ করে না মামা। আপনি আমাকে এরকমটা কখনোই বললেন না যে মায়ের প্রতি আমার কোনো ঘৃণা আছে।" তখন উনি আমাকে বলে যে, "ঠিক আছে, ভালো কথা। যদি তুই মায়াকে পেতে চাস, আমার একটা ছোট্ট শর্ত তোর পূরণ করতে হবে।" এভাবেই বলে। আমি তখন বললাম যে, মায়াকে পাওয়ার জন্য আমি মামা যেকোনো শর্তে রাজি আছি। আপনি আমাকে বলেন যে কী শর্ত?" তিনি আমাকে বলে, "তোর মায়ের তো এখন এরকম বয়স হয়ে যায় না যে তার বিয়ের বয়স চলে গেছে। তুই তোর মায়ের বড় ছেলে এবং তোর মাকে দেখলে মনে হয় যে এখনও তাকে বিয়ে দেওয়া যাবে। যদি এমনটাই ঠিকঠাক হয়ে থাকে, তাহলে আমি তোর মাকে বিয়ে করতে চাই। তুই তোর মাকে আমার কাছে বিয়ে দে।" আমি শোনার পর অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে, "মামা, এটা কী ধরনের কথা বলতেছেন? আমার আম্মা এই বয়সে বিয়ে করবে?" উনি আমাকে বলে, "হ্যাঁ, কারণ তোর মাকে ভালোবেসে আমি আমার জীবনে কখনো বিয়ে করিনি। আমার জীবনটা আমি এভাবে কাটিয়ে দিয়েছি। অন্তত জীবনের শেষ মুহূর্ত হলেও তোর মাকে ভালোবেসে তোর মায়ের সাথে বাকি জীবনটা কাটাতে চাই, এবং তুই আগে তোর মায়ের সাথে আমার বিয়েটা দিবি। যদি তুই তোর মায়ের সাথে আমার বিয়েটা দেস, আমি তোকে কথা দিলাম আমি নিজে মায়াকে তোর ঘরের বউ বানাই দিব। অন্যথায় আমি মায়াকে কখনো তোর কাছে দিব না। কারণ তোর মা আমার সাথে যেই বেইমানি করছে, তুইও আমার ভাগ্নির সাথে সেম বেইমানিটা করতে পারবি। তোর মা যদি তোর মায়ের পাপের প্রায়শ্চিত্ত করে, আমিও মায়াকে তোর হাতে তুলে দিব। তোর মা ভালো তো তুই ভালো।" আমি তখন বললাম, "মামা, এই বয়সে তো আমার মা বিয়ে বসবে না।" উনি আমাকে বলে, "কিভাবে বসবে না এটা তুই জানিস। কারণ তোর মায়ের গার্ডিয়ান তো তুই, এখন তো আর কেউই নেই। এখন তুই তোর মাকে রাজি করা।" আমি তখন বললাম, "আচ্ছা মামা, ঠিক আছে, আমি আম্মুর সাথে কথাবার্তা বলি।" এই কথা বলে মামার সাথে কথাবার্তা শেষ করে আমি বাড়ির পথে রওনা দিলাম। আর চিন্তা করতেছি যে আমার মায়েরও তো এখনও এটা সত্য কথা। আমার ৮ মাস বয়সে আমার বাবা মারা গেছে। এত ছোট বয়সে আমার বাবা মারা গেল। এরপর থেকে আমার মায়ের জীবন যৌবন সবই তো রয়ে গেল। আমার আম্মা তো আর বিয়ে শাদী করলো না। আমার আম্মা যদি জুনায়েদ মেম্বারের মতো একটা মানুষকে বিয়ে করে, তাহলে আমার আম্মার পুরো জীবনটা অনেক ভালো কাটবে। বৃদ্ধকালে হয়তো আমার সাথে একজন আমার সঙ্গী থাকবে। জুনায়েদ মামার সাথেও আমার আম্মা থাকবে, আমার আম্মার সাথে জুনায়েদ মামা থাকবে। দুজনের মাঝে একটা মধুর সম্পর্ক তৈরি হবে। বৃদ্ধকালে দুজন দুজনকে দেখভাল করবে, সাথে থাকবে, এবং তাদের একটা মধুর সম্পর্ক হবে। সেকেন্ডলি আমিও মায়াকে পেয়ে যাব। আমি তখন বাড়িতে আসলাম। বাড়িতে এসে খাওয়া-দাওয়া করলাম, কিন্তু সাহসই দিল না আম্মুকে এটা বলার জন্য। রাতটা কোনোরকম পার করলাম। পরের দিন সকালবেলা আম্মা তখন হাঁস মুরগিকে খাবার দিয়েছে উঠানে বসে। আমি তখন আমার হাত ধরে পুকুর পাড়ে আম্মাকে নিয়ে গেলাম। নিয়ে বললাম, "আম্মা, তুমি কি আমার উপরে এখনো রেগে আছো? আমি যে পড়াশোনা বন্ধ করে দিলাম?" আম্মু তখন আমাকে বলে, "না, আমি তোর উপরে রাগ করি নাই। তোর ভাগ্যে পড়াশোনা নেই, তাই তুই পড়াশোনা করিস নাই।" আমি বললাম, "মা, তুমি তো জানো আমি মায়াকে অনেক পছন্দ করি।
আমার আম্মা বলে, মায়ের কথা তোকে বলতে মানা করছে না, ওর মামা ভালো মানুষ নয়, মেয়ের সাথে কথা বলিস না। আমি তখন বললাম, মা জুনায়েদ মামা ভালো না কেন? আমার মা বলে, জুনায়েদ মানুষ ভালো না। কেন না? তুই আমাকে এই কথা কেন জিজ্ঞেস করলি? আমি বললাম, যদি সত্যি কথা বলতে যাই মা, জুনায়েদ মামার যেহেতু তুমি খারাপ, তুমি জুনায়েদ মামাকে ভালোবেসে তার সাথে প্রেম ভালোবাসা করে পুনরায় তুমি আমার আব্বাকে বিয়ে করে ফেলছো। এটা তো তুমি ঠিক করো নাই। একটা মানুষকে ভালোবেসে আরেকটা মানুষকে বিয়ে করা, এটা কি অন্যায় নয় মা? আমার মা তখন আমাকে বলে, তুই কি বললি আমাকে? তুই আমাকে এটা কি বললি? আমি বললাম, হ্যাঁ মা, আমি তো মিথ্যে কিছু বলি নাই। আমি তো মিথ্যে কিছু বলি নাই। কেন? এটা কি মিথ্যে কথা? তুমি জুনায়েদ মামাকে ভালোবেসে বিয়ে করেছো আমার আব্বাকে, এটা তুমি কেন করলা? আমার আম্মা বলে, আমি কি তোকে কৈফিয়ত দেব? আমি বললাম যে, না মা, তোমার কি মনে হয় এটা তুমি পাপ করছো? যদি তুমি মনে করো যে এটা পাপ করছো, তবে তোমার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। তুমি জুনায়েদ মামাকে বিয়ে করো। আমার আম্মা বলে, মানে তুই এটা কি বলতেছিস? আমি বললাম, আমি যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি জুনায়েদ মামাকে বিয়ে করো, এবং তুমি যদি জুনায়েদ মামাকে বিয়ে করো, তবে জুনায়েদ মামা মায়াকে আমার কাছে বিয়ে দিবে। এটা শোনার পর আমার আম্মা তখন খুব রেগে গেল। এটা কি ধরনের কথা তুই আমাকে বললি? এটা কেমন কথা তুই আমাকে বললি? এটা তো হতেই পারে না, এটা কখনো সম্ভব নয়। বললাম, কেন সম্ভব না মা? এটা অবশ্যই সম্ভব, কারণ জুনায়েদ মামা তোমাকে পছন্দ করে এবং সে তোমাকে বিয়ে করতে চায়, এবং তুমি যদি তাকে বিয়ে করো, তাহলে আমি মায়াকে পেয়ে যাব। আমি মায়াকে পেলাম, তুমি জুনায়েদ মামাকে পেলা। এই বয়সে এসে, শেষ বয়সে এসে তোমাকে কে দেখবে? তোমার যখন বয়স বেড়ে যাবে, তুমি যখন হাঁটাচলা করতে পারবে না, তখন তোমাকে দেখাশোনা করার জন্য তো একটা মানুষের প্রয়োজন। আমার মা তখন বলে, তাহলে কি তোর জুনায়েদ মামা আমাকে দেখবে? ওর মতো একটা লম্পট। আমি বললাম, লম্পট না মা, ও ভালো, তুমি ওকে বিয়ে করাই লাগবে। এরপরে শুরু হলো মায়ের সাথে আমার এক অন্যরকম বিতর্কের। আম্মা আর কখনোই আমার কথা শোনে না, আমিও আমার কথা শুনি না। আমাকে আমি বারবার বলি যে, তুমি জুনায়েদ মামাকে বিয়ে করো। জুনায়েদ মামার কথা শুনলে আমার আম্মা তেলে বেগুনে রেগে ওঠে যে, আমি কেন ওকে বিয়ে করবো? আমি বিয়ে করবো না। আমার মা জুনায়েদ মামাকে বিয়ে করানোর জন্য আমি প্রচুর রকমের মাকে প্রেশার দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে মাকে রাজি করাতে পারতেছিলাম না। মায়ও তখন সেই একই কথাই বলে, তুমি যেভাবেই পারো তোমার আম্মাকে রাজি করিয়ে যদি জুনায়েদ মামার কাছে তোমার আম্মুকে বিয়ে দিতে পারো, তবে জুনায়েদ মামা নিজের হাতে আমাকে তোমার হাতে তুলে দিবে। আমি তখন সেই টেনশনে পড়ে গেলাম যে, আমি এখন কি করব? আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। দিন যত বেরোচ্ছে, দিন যত পার হচ্ছে, আমার মায়ের প্রতি আমার ঘৃণা ঠিক ততটাই কাজ করতেছে যে, কেন আমার মা আমার কথা শোনে না? আমার মা কেন আমার কথা শোনে না? কেন আমার জুনায়েদ মামাকে বিয়ে করে না? এভাবে সময়গুলো কাটতেছে। জুনায়েদ মামা আমাকে বলে, কিরে ভাইগনা, কোনো কিছু করস না কেন? আমি কিন্তু মায়াকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। পরে কিন্তু মামাকে দোষারোপ করে লাভ নেই। পরে মামাকে দোষারোপ করবি, কোনো লাভ হবে না। আমি তখন বললাম, মামা, আমি তো কোনোভাবেই মাকে রাজি করাতে পারতেছিলাম না। মা তো আমার কোনো কথাই শোনে না। মা তো আমার কোনো কথাই আমলে নেয় না। উনি আমাকে বলে, নেয় না কেন? নেওয়ার ব্যবস্থা কর, নেওয়ার ব্যবস্থা কর, নেওয়ার ব্যবস্থা কর। যেমনি পারিস তুই তোর মাকে রাজি কর আমাকে বিয়ে করানোর জন্য। তোর মা যদি আমার কাছে বিয়ে বসে, আমি মায়াকে তোর কাছে বিয়ে দিয়ে দিব। অন্যথায় মায়াকে আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। তোকে সময় দিলাম মাত্র 15 দিন। এই 15 দিনের মাঝে তুই তোর মাকে কেমনে রাজি করাবি এটা তুই জানিস। কিন্তু সে সময় আমি মায়াকে এতটাই ভালোবাসি, আর মায়ের সাথে আমি কোনো যোগাযোগ, হয়তো ফোনে কথা বলতে পারি, কিন্তু মায়ের সামনে কখনো যেতে পারি না। ওই সময় মায়াকে ঘরের ভিতরে তালা মেরে আটকে রাখে মায়ার মামা জুনায়েদ মেম্বার। কারণ মায়া তো একবার পালায় গেছিল, ভাবে এবার যদি পালায়া যায়, এই জন্য তালা মেরে ঘরের মধ্যে আটকে রাখে। ঘর থেকে মায়াকে বের হইতে দেয় না। শুধু মোবাইল ফোনের মাধ্যমে আমার মায়ের সাথে কথা হচ্ছে। আমি অনেকবার মায়ের জানালায় গিয়ে মায়ের সাথে দেখা করি, কিন্তু কোনোভাবে মায়ের সামনাসামনি আমি হতে পারি না, বা ওকে আমি নিয়ে আসতে পারি না। এভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একদিন জুনায়েদ মামা আমাকে ভোট দিয়ে দিল। সে সময় আমি পুরো পাগল, আমার মাথায় মায়া ছাড়া আর কোনো কথাই নাই। আমি তখন মায়ার আদলে এমনভাবেই জড়িয়ে পড়েছি যে, মাকে যদি খুন করতে বলে, আমি মাকে খুন করে ফেলতে পারবো। আমি মায়ার প্রেমে তখন এতটাই মাতোয়ারা হয়ে উঠি। একটা পর্যায়ে জুনায়েদ মামা আমাকে বলে, একটা কাজ কর, তোর মায়ের মুখে একটা কলঙ্ক রেটাই দে। তোর মায়ের মুখে একটু কলঙ্ক দিয়ে দে। যদি তোর মায়ের মুখে কলঙ্ক দেস, তাহলেই দেখবি যে তোর মা আমাকে বিয়ে করার জন্য রাজি হবে। অ্যান্ড একটা পর্যায়ে তখন জুনায়েদ মেম্বার বলল, আমাদের এলাকার একজন লোক আছে, এই লোকটা একটু চরিত্র খারাপ আর কি, একটু খারাপ লোক, একটু বয়স্ক, তারপরেও খারাপ লোক, 4-5টা বিয়ে করছে। ওই লোকটাকে তখন আমাকে বলল যে, ওই লোকটাকে তোদের ঘরের তুই দরজা খুলে দিবি, তুই আর তোর মা তো একসাথেই ঘুমাস, দরজা খুলে দিয়ে তোর মায়ের রুমে লোকটাকে পাঠাবি। পাঠানোর পরে তোর মায়ের রুমে যখন ওই লোকটা যাবে, এই পর্যায়ে তুই গ্রামবাসীকে ডাকবি, ডেকে তোর মাকে অপমান করবি। অপমান করার পর তোর মা লজ্জা থেকে বাঁচার জন্য হলে আমাকে বিয়ে করবে। আমি তখন জুনায়েদ মেম্বারের কথা শুনে একইভাবে ওই লোকটাকে টাকা পয়সা দিয়ে জুনায়েদ মেম্বারে ঠিক করে দিল, এবং তিনি একইভাবে মধ্যরাতে আমার মায়ের ঘরের দরজার সামনে গেলে আমি তখন দরজা খুলে দিলাম। এক রুমে মা থাকতো, অন্য রুমে আমি থাকতাম।
ঘরের দরজা খুলে দেওয়ার পর ওই লোকটা তখন ঘরে ঢুকলো। আমি তখন বললাম, "আপনি আমার রুমে যান।" উনি তখন আমার রুমে গেল এবং রুমে যাওয়ার পর আমি তখন চিৎকার দিলাম। চিৎকার দিয়ে বললাম যে, "আমার মায়ের রুমে চোর ঢুকছে, চোর ঢুকছে, চোর ঢুকছে।" তখন সবাই মিলে দৌড়ে আসলো। আসার পর দেখলো যে ওই ভদ্রলোক আমার আম্মার রুমে আম্মার খাটের কাছে বসে আছে। আম্মাকে আর ওই লোককে তখন হাতে নাতে ধরলো। আমি তখন বললাম যে, "এই লোকটা আমার আম্মার সাথে খারাপ সম্পর্ক করার জন্য ঘরে ঢুকছে।" এবং সেই লোকটা একইভাবে বলল যে, "হ্যাঁ, আমাকে এই মহিলা পছন্দ করে, আমি এর আগে অনেকবার আসছি।" তখন সবাই বলল, আমার মা বলে যে, "না, এটা মিথ্যা কথা।" উনি তখন বলল, "যদি মিথ্যা কথাই হবে তাহলে ঘরের দরজা খুলে দিল কে? ঘরের দরজা কে খুলে দিল? আমি তো ঘরের দরজা দিয়েই ঘরে ঢুকছি। আমি তো শিক কেটে আর ঘরে ঢুকি নাই।" একইভাবে আমার মাকে গ্রামের সব মানুষ মিলে তখন গাছের সঙ্গে বেঁধে শুরু করলো বর্বর নির্যাতন। আমার মায়ের গায়ে হাত তোলা থেকে শুরু করে আমার মাকে গাছের সঙ্গে বেঁধে গ্রামের সব মানুষ সারা রাত মিলে নির্যাতন করে। একসময় জুনায়েদ মেম্বার তখন এসে বলে যে, "ওকে এভাবে নির্যাতন করেন না, ওকে মাইরেন না। ও যেহেতু এরকম একটা খারাপ কাজ করেই ফেলেছে, ওর স্বামী নাই, যার জন্য এরকম একটা কাজ করছে। ও যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমাকে বিয়ে করতে রাজি আছি। আপনারা ওকে মাইরেন না।" আমার মা তখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আমি তখন সবার কাছে বলি যে, "জুনায়েদ মেম্বারের কাছে আমার আম্মাকে আমি বিয়ে দিব। আমার আম্মার এখনো যৌবন শেষ হয় নাই, যার জন্য যৌবনের ফাঁদে পড়ে আমার আম্মা এরকম একটা খারাপ কাজে লিপ্ত হয়েছে।" মা তখন তার চোখের পানিগুলো অঝরে ঝরাচ্ছিল। মুখ থেকে কোনো কথাই বের করতেছিল না। বোবা কান্নায় আমার দিকে তাকিয়ে রইল। সকালে সূর্য ওঠার সাথে সাথে গ্রামের মানুষগুলোকে একসাথ করে আমি তখন আমার মাকে নিজে দাঁড়িয়ে জুনায়েদ মামার কাছে বিয়ে দিয়ে দিই। জুনায়েদ মামার সাথে আমার মায়ের বিয়ে হবার পরে আমার মা তখন চলে যায় জুনায়েদ মামার ঘরে। আমি তখন জুনায়েদ মামাকে বলি যে, "মামা, কী করা যায়?" তিনি আমাকে বলে, "এখন যদি আমি হুট করে মায়ের সাথে তোকে বিয়েটা পড়াই দিই তাহলে গ্রামের মানুষ বিষয়টা ভালোভাবে নিবে না, বিষয়টা খারাপভাবে নিবে। একটা কাজ কর, আমার এক বন্ধুর বাসা আছে খুলনাতে, তুই খুলনা শহরে চলে যা, মায়াকে নিয়ে সেখানে যা, সেখানে গেলে আমার বন্ধু তোদেরকে বিয়ে পড়াই দিবে।" একইভাবে ২ দিন পরে আমি তখন মায়াকে নিয়ে চলে যাই খুলনা শহরে। খুলনা শহরে জুনায়েদ মামার ওই বন্ধুর বাসায় যাওয়ার পরে জুনায়েদ মামার ওই বন্ধু মায়াকে আর আমাকে বিয়ে পড়াই দেয়। আমাদের খুলনা শহরে বিয়ে হয়। আমার আর মা তখন একেবারে বোবা হয়ে গেছে। মা তখন কোনো কথা বলে না। ভাত দিলে খায়, না দিলে তাকায় থাকে। একরকম মানসিক প্রতিবন্ধী হয়ে গেল। আমি তখন মায়াকে নিয়ে খুব ভালো সময়ে পাস করতেছিলাম। একসময় জুনায়েদ মামারে বললাম যে, "মামা, এভাবে তো সময় কাটে না।" উনি আমাকে বলে, "একটা কাজ কর, তুই দেশের বাইরে চলে যা।" ওই সময় ইতালিতে লোক নিচ্ছিল। উনি আমাকে বলে, "তুই ইতালিতে চলে যা, আমার পরিচিত আছে। তোর বাপের তো অগাধ সয়-সম্পত্তি আছে। সেখান থেকে কিছু জায়গা বিক্রি কর এবং কিছু জায়গা বিক্রি করার পরে তুই চলে যা ইতালিতে।" আমি তখন জুনায়েদ মামাকে বললাম যে, "মামা, তাহলে আপনি এটাই করেন।" মামা তখন জায়গা বিক্রি করার জন্য লোক দেখলো। আমি তখন আমাদের অনেকগুলো জায়গা বিক্রি করলাম। এই যে আমি জায়গাগুলো বিক্রি করতেছি, এগুলো কিন্তু আমার মা কোনো কিছুই বলে না। আমি মায়ের সামনে যাই, মায়ের সাথে কথা বলি। মা তখন আমার দিকে তাকায়ে থাকে। হা না কোনো কিছুই বলে না। শুধু চোখের পানি ফেলে। মা আর কোনো শব্দ করে না, কোনো কিছুই বলে না। একটা পর্যায়ে আমি তখন জায়গা বিক্রি করি, অনেকগুলো জায়গা বিক্রি করি। করে প্রায় ১২ লক্ষ টাকার মতো জায়গা বিক্রি করে জুনায়েদ মামার কাছে দেই। জুনায়েদ মামা তখন আমাকে ইতালিতে পাঠানোর জন্য সমস্ত প্রসেসিং করে। অ্যান্ড কিছু টাকা মাইর খাই, পুনরায় আরও একটু জায়গা বিক্রি করি। টোটাল প্রায় ১৭ লক্ষ টাকার ভিতরে আমি ইতালিতে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করি। যদিও এত টাকা লাগার কথা না, কারণ অনেকগুলো টাকা কিন্তু প্রথম শেষের দিকে জুনায়েদ মামা মাইর খায়। এজন্য আমি পুনরায় আবারও টাকা দিই। টাকা দেওয়ার পরে আমার ইতালির সবকিছু ঠিক হয়, আমি ইতালিতে চলে যাই। এই যে আমি ইতালিতে চলে গেলাম, সেখানে অনেকগুলো মাস লেগেছে, প্রায় ৭-৮ মাসের মতো লাগলো। এই ৭-৮ মাসের ভিতরে আমার মা আমার সাথে ১ মিনিটের জন্য কথা বলে নাই। আম্মা আমার সাথে কথা বলে নাই, কিন্তু আমি মায়াকে নিয়ে ভালোই ছিলাম। মায়ের অনেক ভালোবাসা আমি পেয়েছি। বাট আমরা কোনো সন্তানাদি নিই না। আমার মায়াকে নিয়ে অনেক ড্রিম আছে, যার জন্য আমি ভেবে নিলাম না। এক পর্যায়ে আমি তখন ইতালিতে চলে গেলাম এবং আমি ইতালিতে যাওয়ার ২১ দিনের মাথায় আমার মা মারা যায়। আমি ইতালিতে যাওয়ার ঠিক ২১ দিনের মাথায় আমার আম্মা মারা যায়। আমার আম্মার মৃত্যুর সংবাদ আমি ইতালিতে থাকা অবস্থায় ফোনের মাধ্যমে জানতে পারি। তখন খুব খারাপ লাগে, অতিরিক্ত কষ্ট হয়। সেই কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আম্মু মারা গেল। আম্মু মারা যাওয়ার পরে আমি দেশে আসলাম না। একটানা প্রায় ৭ বৎসরের মতো আমি তখন ইতালিতে ছিলাম এবং এই ৭ বৎসরে যত টাকা পয়সা ইনকাম করছি সব টাকা পয়সায় আমি জুনায়েদ মামার অ্যাকাউন্টে, মানে আমার সৎ বাবা, তিনি তো তখন আমার বাবা, জুনায়েদ মামার অ্যাকাউন্টে পাঠাই এবং সব কিছু তাকে পাঠাই। ৭ বৎসরে আমি মায়ের ভিসার মানে প্রসেসিং সব অনেকবার ঠিক করছিলাম মায়াকে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মায়া কেন জানি ইতালিতে গেল না আমার কাছে। অনেকবার অনেক কিছু পেপার ডকুমেন্ট সব কিছু ঠিক করার পরেও মায়াকে আমি ইতালিতে নিতে পারলাম না। এত কিছু ঠিক করলাম, মায়াকে ইতালিতে নিতে পারলাম না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একটা পর্যায়ে মায়া অসুস্থ হয়ে পড়ে। মায়া অসুস্থ হয়ে যায়। মায়ের শরীর অনেক বেড়ে যায় এবং ওর লিভার ক্যান্সার হয়ে যায়। এটা আমি ৭ বছরের মধ্যে ইতালিতে থাকা অবস্থায় শুনতে পাই যে এই ধরনের সমস্যা। আমি তখন পুনরায় বাংলাদেশে আসার পর এগুলো জানতে পারলাম যে মায়ের এই অবস্থা। আমি তখন তাকে ঢাকা ফিজি হসপিটালে ভর্তি করাই
এবং হসপিটালে ভর্তি করা অবস্থা আমি প্রায় 4 মাসের মতো ওর সাথে থাকি। ওর অবস্থায় শরীরটা এতটাই বেড়ে যায়, এত মোটা হয়ে যায়, লিভারে ক্যান্সার হয়। আমি আসলে ওকে শেষ পর্যন্ত বাঁচাইতে পারলাম না। আমি বাংলাদেশে আসার প্রায় 4 মাসের মাথায় মায়া তখন মারা যায় ঢাকার পিজি হসপিটালে। ও মারা যাওয়ার পরে আমি তখন খুবভাবে ভেঙে পড়ি। আমি তখন চলে আসি আবারও পুনরায় খুলনাতে আসি। খুলনাতে আসার পরে মায়াকে আমি দাফন কাফন করার পরে তখন আমার এসব আর দেখাশোনা করার মতো কেউ নেই। এখানেই পড়ে আসি, কান্নাকাটি করি। একটা পর্যায়ে পুনরায় আমি সেখান থেকে আবার ইতালিতে আসি এবং ইতালিতে এসে আমি তখন আর দেশের তেমন কথাও বলি না। টাকা ঢোকা লাগলে মামাকে টাকা ঢোকা দিই, জোনায়েদ মামাকে। তখন তিনি আমার সৎ বাবা, তারা টাকা পয়সা দিতাম। এবং আমার যে জায়গাগুলো ছিল আমি তখন আমার জায়গার উপরে আপনার একটা মসজিদ নির্মাণ করি আমার মায়ের নামের উপরে। কারণ আমার বাবা মায়ের নামের উপরে, কারণ আমার বাবা মায়ের তো আমি অনেক ক্ষতি করছি, বিশেষ করে আমার মায়ের নামের উপরে একটা মসজিদ নির্মাণ করি। এবং এরপরে আমি আর বিয়ে শাদী করি না। এবং যেটা খুবই দুঃখজনক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনাকে আমি যে গল্পগুলো লিখতেছি তার প্রায় 1 সপ্তাহ আগে আমার একটা মারাত্মক রোগ হয় এবং এতটাই মারাত্মক যে আমিও সম্ভবত বেশি দিন বাঁচব না। এই রোগের কথা আমি আপনাকে বলতে চাই না, কারণ এটা খুবই লজ্জাজনক একটা রোগ। এই রোগের কথা আমি বলতে পারবো না। আমি জানি এই রোগটা আমার কীভাবে হয়েছে। এই ধরনের রোগটা আমার হয়েছে, আমি বেশি দিন বাঁচব না, আমিও মারা যাব। তো যতই মানুষের সাথে আলোচনা করি সবাই আমাকে বলে যে আমি নাকি আমার আম্মার উপর অনেক অত্যাচার করেছি। গ্রামের এলাকার সব মানুষ বলে যে আমার মায়ের উপর অত্যাচার করেছি এবং আমার মায়ের উপরে অত্যাচার করার কারণে আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। এটা আমার পাপের ফসল, এটা আমি আমার আম্মুর সাথে অত্যাচার করেছি বলে পেয়েছি। সবাই আমাকে এটা বলে। জানি না আমার জীবনটা কেন এরকম এলোমেলো হয়ে গেল। বিদেশে আসা 21 দিনের মাথায় কেন মা মরে গেল। এবং এতবার মায়াকে রিকোয়েস্ট করলাম যে তুমি ইতালিতে চলে আসো, কিন্তু মায়া আসলো না থাকার পরে মায়ারও এরকম একটা রোগে মায়া আক্রান্ত হলো। এবং মায়া আক্রান্ত হওয়ার পরে আমি একটুটুকুই বলি যে আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে না পেরে আমি বিভিন্ন খারাপ জায়গায় গিয়েছি এবং সেখান থেকে আমি এই রোগটাকে জন্ম দিয়েছি। রোগের কারণে আমি বেশি দিন বাঁচব না। তাপন ভাই, আমি এখন বারবার আমার মাকে স্বপ্ন দেখি। যে আমার মা দূর থেকে আমাকে দেখে। আমি ধরতে গেলে মাকে ধরতে পারি না। দূরে কোনো পাহাড়ে মা দাঁড়িয়ে আছে। আমি অনেক কষ্ট করে পাহাড়ের উপর উঠি, দেখি যে এই পাহাড়ে মা নাই, অন্য একটা পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি এই পাহাড় থেকে নেমে আবার পুনরায় ওই পাহাড়ে উঠি, আবার মাকে ধরতে গেলে মা দেখে আবার আগের জায়গায় চলে আসছি। এইভাবে মা আমাকে প্রায় সময় রাতের বেলায় কষ্ট দেয়। সকালে আমি এসি ছেড়ে ইতালিতে ঘুমাই, তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার পুরো গায়ে ঘাম জমে আছে। ইতালি সরকারের কাছে আমি এখন রেড মার্কওয়ালা একটা লোক, আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না। আমাকে সরকারিভাবে অবজারভেশনে রেখেছে, কারণ আমি এরকম একটা রোগে আক্রান্ত। এখন ভাই আর বেশি কিছু বলতে পারবো না, কারণ আর বেশি কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। এই কারণে নিজের পাপের ফসল নিজেই পাচ্ছি এবং আমি জানি আপনি আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমি জানি না যে আমার জীবনে এই ঘটনাগুলো কেন ঘটলো। আমি তো এটা চাই নাই। তারপরও হয়তো মায়ার ভালোবাসার বাঁধনে পড়ে আমি আমার মায়ের উপরে যে নির্যাতন করেছি, এর শাস্তি হয়তো আল্লাহ আমাকে দুনিয়াতেই দিয়েছে। যে শাস্তির কারণে আমি এরকম একটা রোগে আক্রান্ত হয়েছি। আমার মতো কোনো সন্তান যেন তার মায়ের উপরে এরকম নির্যাতন না করে, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য